এইভাবে বসা ছিলাম। আমাকে পিছন দিয়ে মারতেছে আর বলতেছে মাপ চা, না হলে তোর বিদ্যুতের শর্ট দিয়ে তোর সব শেষ করে দেবো, প্যান খোল। একটা কন্টেন্ট, তো আপনি কন্টেন্টের জন্য আমাকে ধরে নিতে পারেন, কিন্তু আমাকে মানে এইভাবে মারছে। তো তখনকার কান্না তো আমি এখন কান্না করতে পারবো না। তখন আমাকে যেইভাবে মারা হয়েছে তখন আমি চিৎকার করে শুধু কান্নাকাটি করছি। আমি যখন আমার মা বাবার পাইছি, কে মারছে ধরে আমার বল কি হয়েছে, বলবো আমি পুলিশের কাছে যাব। তবে মা তো তৎক্ষণাৎ জানে না যে পুলিশই আমাকে মারছে। সেদিন আমার আম্মার চোখের জল, আমার আব্বা যে কান্না করছে, আমি নিজে চিৎকার করে কান্নাকাটি করছি, আল্লাহ তো দেখছে। আমি তো বিচার আল্লাহর কাছে দিয়ে রাখছি, সেই বিচার আজকে হইতাছে। ধরেন আজকে আপনার ক্ষমতা আছে, আপনি কারোর সাথে অন্যায় করছেন, সে চুপ করে আছে। তবে যেদিন আপনার ক্ষমতা থাকবে না, প্রত্যেকটা মানুষ আমাদের মতো করে মুখ খুলবে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইটস কমপ্লিকেটেডে। আজকে আমাদের গেস্ট তিনি হচ্ছেন সায়েম শাহরিয়ার। সম্প্রতি আমরা সবাই জানি যে তৌহিদ আফ্রিদি গ্রেফতার ইস্যুকে কেন্দ্র করে যিনি সম্প্রতি মুখ খুলেছেন এবং তার সাথে ঘটে যাওয়া বিভিন্ন দুঃসহ ঘটনার কথা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন, তিনি আজকে আমাদের গেস্ট ফাহিম শাহরিয়ার। তিনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ফাহিম শাহরিয়ার, আমি আপনার একটা ভিডিও দেখেছি যেটা আসলে সবাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে এবং সবাই আসলে আপনার সাথে সমব্যথী। তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছি যে আসলে তৌহিদ আফ্রিদিকে নিয়ে আপনি যে ভিডিওটা করেছিলেন সেই ভিডিওটার প্রসঙ্গটা কি ছিল? প্রসঙ্গটা ছিল এরকম যে আমি তৌহিদ আফ্রিদির একটা ব্লগ থেকে কিছু অংশ কেটে নেই, যেখানে দেখা যাচ্ছিল যে তৌহিদ আফ্রিদি ব্লগের মধ্যে ওর আম্মু ঘুমিয়ে আছে, ও উপরে উঠে মানে লাফাচ্ছিল। সো এই জিনিসটাকে মানুষ নেগেটিভলি ছড়িয়ে দিয়েছিল। বিছানার উপরে উঠে? হ্যাঁ, বিছানার উপরে ওর মা মানে ঘুমিয়েছিল বিছানায়। তো এরকম একটা ভিডিও দেখে অনেকেই খারাপ ভাবে নিয়েছে, মন্তব্য করছে সোশ্যাল মিডিয়ায়। তো যেহেতু আমি তৌহিদ আফ্রিদির একজন ফ্যান বা তাকে আমার ভালো লাগতো যে একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, সেহেতু আমি ওইটা নিয়ে পজিটিভলি ছড়াই যে তৌহিদ আফ্রিদি যে কাজটা করেছে, এটা একজন সন্তান কখনো মায়ের কাছে বড় হয় না, সন্তান সবসময় ছোটই থাকে। আমি পজিটিভলি বলি। তবে আমি যে সিনটা দেখাচ্ছিলাম ওইখানে একটা ক্রস চিহ্ন ছিল, যার কারণে ওটা ওর মাইন্ডে লাগে। আপনি যদি আমাকে বলতেন আপনি যে ভিডিওটা বানিয়েছেন সেটার প্রসঙ্গগুলো কি কি ছিল, একদম ডিটেইলসে শুনতে চাই। প্রসঙ্গটা ছিল এরকম যে ওই যে ওর ব্লগের মধ্যে যে অংশটুকু আমি নিয়ে কথা বলি, ওইটার মধ্যে যে ওর মায়ের উপরে উঠে লাফাচ্ছিল, এই সিনটাই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এবং অনেকেই নেগেটিভলি প্রেজেন্ট করছে। সো আমার কাছে বিষয়টা খারাপ লাগে, যেহেতু আমি আফ্রিদিকে পছন্দ করি। দ্যাটস ওয়াই আমি তাকে নিয়ে একটা ভিডিও বানাই। ওই ভিডিওর মধ্যে তার ওই অংশটুকুর এক কোণায় রেখে একটা ক্রস চিহ্ন দিয়ে দিই যে এটা হচ্ছে নেগেটিভ ভাবে প্রেজেন্ট হয়েছে, ওইভাবে দেখাইছি। আর আমি কিন্তু পজিটিভলি ভিডিওটাই করছিলাম। আর টাইটেলে ছিল তৌহিদ আফ্রিদি তার মার সাথে কি করলো। ওকে, দ্যাটস মিন আমাকে তারা ডাকাইছে শুধু এই টাইটেলটার জন্য। আচ্ছা, সে যে ভিডিওটা দিয়েছিল ব্লগিং এ, সেই ভিডিওটার টাইটেল কি ছিল? তৌহিদ আফ্রিদি। এটা আসলে আমার মনে নেই, ওটা তো প্রত্যেকটা ব্লগে এক একটা টাইটেল থাকে। আপনি সাধারণত কি ধরনের ভিডিওগুলো তৈরি করেন? আমি হচ্ছে কোথাও যদি কোনো কিছু ঘটে যায় যেটা নিয়ে অনেকে মুখ খুলে না, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমি কথা বলি সব সময়। তো তারপর তৌহিদ আফ্রিদি তার মার সাথে কি করলো এই শিরোনামে আপনি একটা ভিডিও দিলেন। নিঃসন্দেহে যদি বলি যে এই ধরনের ক্যাপশনটা আসলে একটু নেগেটিভ শোনাচ্ছে, কিন্তু তারপরেও আপনি ভেতরে সেটাকে পজিটিভলি প্রচার করেছেন। আমি এই ভিডিওটা দেখবো, এখন পর্যন্ত আমার দেখার সুযোগ হয়নি কারণ সোশ্যাল মিডিয়া থেকে সেটা পুরোপুরি ডিলিটেড, রাইট? সো আপনি আমাকে বলেছেন এটা দিবেন অনুষ্ঠানের পরবর্তীতে, বাসায় গিয়ে আপনি আমাকে দেখাবেন, আমি নিশ্চয়ই দেখে নেব। তারপর আপনার সাথে কি হলো আসলে একটু জানতে চাই। যেহেতু টাইটেলটা নেগেটিভ, সোশ্যাল মিডিয়ার মধ্যে যত ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে এখন ম্যাক্সিমাম টিভি চ্যানেলগুলো কিন্তু এটা ফলো করে যে এরকম একটা টাইটেল ব্যবহার করবে যাতে করে ভিডিওটা রিচ করে, ভাইরাল হয়। সো সবাই কন্টেন্ট ক্রিয়েটরদের মেন ফোকাসটাই কিন্তু থাকে আমার একটু ভিউ দরকার, সো সবাই ভিউটা চায়। তো দ্যাটস ওয়াই আমি ওই টাইটেলটা দিয়েছি, যার কারণে ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া। কত ভিউজ হয়েছিল তখন? দেখা যেত যে কতজন মানুষ ওয়াচিং করতেছে ফেসবুকে। 17,000 মানুষ তখন আমার লাইভ ওয়াচিং করতেছিল ভিডিওটা। আর 8 মিলিয়ন ভিউ যায় মনে হয় 10 ঘন্টা এরকম। আচ্ছা, তাহলে তো ভাইরাল হয়েছিল বলা যায়। আচ্ছা, তারপরে এটা ওদের কাছে খারাপ লাগে। রাহি আমাকে একটা ফোন দেয় 12টার দিকে যে ভাই আমাকে নিয়ে যে ব্রোকে নিয়ে যে ভিডিওটা বানাইছেন, মানে এই যে তানভীর রাহি যিনি সম্প্রতি তৌহিদ আফ্রিদির বন্ধু, কিন্তু তার সম্পর্কে আসলে সব তথ্য ফাঁস করছে এমনটা শোনা যাচ্ছে। উনি সবাই যেহেতু জানে যে রাহি হচ্ছে তৌহিদ আফ্রিদির বন্ধু, আসলে বিষয়টা এরকম না, ও হচ্ছে ছোট ভাই। উনি কেমন ছোট ভাই জানেন আপনি? একদম ক্লোজ, আমি দেখেছিলাম একদম ক্লোজ তারা, কখনো তাদের মধ্যে কোনো কিছু দেখি নাই খারাপ।
আমি যতদিন যাবত চিনি। উনি আসলে কে, মানে কিভাবে রাহিকে পেলো তৌহিদ আফ্রিদি, এই ব্যাপারে আপনি কিছু জানেন? ওইটা আমি জানি না। ওটা জানেন না। এমনিতে ওই টিমেই কাজ করতেন এবং তৌহিদ আফ্রিদির সবচেয়ে কাছের মানুষ ছিলেন রাহি। আচ্ছা, তারপর রাহি আপনাকে কল দেন। রাহিকে আপনি পূর্ব পরিচিত ছিলেন? রাহি না, ওইটাই মানে ফার্স্ট টাইম। তারপর কি বললো রাহি? রাহি ফোন দিয়ে বলছে যে ব্রোকে নিয়ে যে ভিডিওটা বানাইছেন এটা তো আপনার বানানো ঠিক হয় নাই। কাকে নিয়ে? এখন ব্রো হচ্ছে আপনার কাছে, হ্যাঁ ব্রো আপনার কাছে পরিচিত না হইলো, ব্রো তাদের কাছেই পরিচিত যারা ব্রোকে চিনে। সে হচ্ছে তৌহিদ আফ্রিদি। মানে ব্রোর আরেকটা নাম আছে, এই তৌহিদ আফ্রিদির আরেকটা নাম হচ্ছে ব্রো। ব্রো ছাড়া ওকে ডাকা যায় না। ডাকলে কি হবে? ডাকা যায় না, এটা নির্দেশ নেই। আচ্ছা, এরকম কিছু। এটা আপনাকে কে বললো? এটা ওদের টিমমেট থেকেই বলা হয়। তারপর পরবর্তীতে রাহি যখন আমাকে ফোন দেয়, দিয়ে বলে ভিডিওটা এরকম কেন বানাইছো, পর আমি বলছি যে ভাই আপনি যদি বলেন আমি ভিডিওটা এখনই ডিলিট করে দিব যদি কোনো সমস্যা থেকে থাকে ভিডিওতে। কয় তোমার কাছে এখনো সমস্যা মনে হচ্ছে না? আমি বললাম যে ভাই আমি তো পজিটিভলি বলছি, ভিডিওতে আছে আপনি দেখেন। পরে বললো যে আচ্ছা ঠিক আছে, ব্রো যতক্ষণ না বলবে ততক্ষণ ভিডিও ডিলিট করবা না। এটা রাহি বলছে আমাকে। রাহির যে কথোপকথন সেটা কি তাহলে আপনাকে হুমকি স্বরূপ দেওয়া হয়েছিল? রাহি আমার সাথে খারাপ ব্যবহার করেনি। আচ্ছা, তো এইভাবে সুন্দর করেই বলছে যে ডিলিট করতে পারবা না। সো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমাকে জানান কখন ডিলিট করতে হবে। যেহেতু ভিডিওটা পুরো ট্রেন্ডে আছে, সেহেতু যত তাড়াতাড়ি ডিলিট করা হয় ততই ভালো। তো আমাকে ডিলিট করতে দেয় নাই। বিকেল 4টার দিকে তারই টিমমেট জাকারিয়া আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলল যে আপনি একটু ডিবি অফিসে আসেন। জাকারিয়া যেহেতু আমি তাকে চিনি, কিন্তু সে ডিবি অফিসে কি করে, আমি তো তারটাকে যাব না। কিছুক্ষণ পর ডিবি অফিস থেকে আমাকে ফোন দেওয়া হয়। আচ্ছা, এই জাকারিয়াটা কে একটু যদি বলতেন? তৌহিদ আফ্রিদির টিমমেট, মানে রাহির মতোই আরেকজন? রাহির মতোই আরেকজন, এবং রাহির চাইতেও। উনি কি ডিবির সাথে কোনো সম্পৃক্ততা আছে ওনার? এরকম আমার জানা নেই। আচ্ছা, যেহেতু ব্রোর ফোনেই সবকিছু হচ্ছে, তো ব্রো হয়তো বা তাকে নির্দেশ দিয়েছে পাঠানোর জন্য। যাই হোক, আমি ওটা ভিতরগত জানি না। সো আমাকে ডিবি অফিসে ডাকায়, বলে 1 ঘন্টার মধ্যে যেতে। বাসা থেকে তাড়াহুড়া করে আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে বাইকে চলে আসি। তারপর জাকারিয়া আমাকে রিসিভ করে। ফ্রেন্ডটা ছিল আমার ছোটবেলার বন্ধু, আমার এলাকার। তো খুবই ভালো একজন মানুষ, এই জন্য ওকে নিয়ে আসছি। সো আমাকে উপরে উঠায়। উঠানোর পরবর্তীতে মানে যখন রুমে নেয়, আমি তো জীবনে আমাকে কোনোদিন পুলিশ ধরে নাই। পুলিশ হ্যান্ডকাপ তো দূরের কথা, পুলিশ আমাকে কিছু জিজ্ঞাসা করে নাই কোনোদিন। সো ওইটা আমার কাছে একটা মুভির মতো মনে হচ্ছিল, যে আমার সামনে এত পুলিশ, আমাকে পুলিশ ইতে নিয়ে যাচ্ছে, তাও আমি একজন অপরাধী হিসেবে। বরঞ্চ আমাকে একটা মুসলেখা নিবে যে কোনোদিন তুমি এই ধরনের ভিডিও করবা না। আমি ওইটা ভেবেই গিয়েছিলাম। যাওয়ার পরে দেখলাম ভিডিও কলে সেই পুলিশ কর্মকর্তা তৌহিদ আফ্রিদির সাথে কথা বলছে। আচ্ছা, একটু থামিয়ে দিই, আপনার যে ফ্রেন্ড তিনি কোথায় ছিলেন তখন? আমার সাথে। তখনও আপনার সাথে ভিতরে ঢুকছে? হ্যাঁ, ভিতরে ঢুকছে। আচ্ছা, ওখানে আপনি গিয়ে পরিস্থিতি দেখলেন অনেক পুলিশরা আছেন, সিভিল ড্রেসে আর আনসিভিল? সবাই সিভিল। তারপর আপনি পুলিশ কর্মকর্তা যিনি, তার নাম কি মনে আছে আপনার? না, নামটা মনে নেই, যেহেতু সিভিলে ছিল আমি দেখতে পারিনি। মানে নরমাল ড্রেস আপে ছিল? হ্যাঁ, নরমাল, আমি যেরকম আছি ওনারও এরকম ছিল। তাহলে আপনি বুঝলেন কিভাবে তারা পুলিশ? একজন পুলিশের চেয়ারে তো আর সাধারণ মানুষ বুঝতে পারবে না, তাও ডিবি অফিসে। আচ্ছা, আর তার নির্দেশে সকল পুলিশ কথা শুনছে, এটা বোঝাই যাচ্ছে যে উনি একজন পুলিশ। পরবর্তীতে আমার ফ্রেন্ডকে বলা হলো যে তুমি একটু বাইরে যাও। যে তুমি কে? ও বললো ফ্রেন্ড। এর পরবর্তীতে বলছে তুমি বাইরে যাও। ও বাইরের একটা রুমে গিয়ে ও বসেছে। ভিতরে সাথে সাথে আমাকে কিছু জিজ্ঞেস না করেই আমাকে পিছন দিকে হাতটা নিয়ে এভাবে আমাকে হ্যান্ডকাপ পরায়। তার পরবর্তীতে একটা কালো টুপি, যেটা ফাঁসির মঞ্চে পরানো হয়, সেই টুপিটা আমার মাথায় বাঁধা হয়। সেই সময় আপনি কি ভাবছিলেন? ভাবার তো কোনো সময় পাচ্ছিলাম না। আমি ভেবেছিলাম আমাকে জিজ্ঞেস করবে। আমি বাসা থেকে ভেবে গেছি যে এই লাইনটা আমি কেন বলছি, আমি সেটা বর্ণনা করব তাদের কাছে। আমি ওইভাবে গিয়েছিলাম যে বিশ্লেষণ করব বিষয়গুলো। কি বিশ্লেষণ করার জন্য চিন্তা করেছিলেন? যে আমি টাইটেলটা কেন দিছি, আমি এই ভিডিওটা কেন বানাইছি, এগুলোই তো জিজ্ঞেস করবে আগে, তারপরে আমার বিচার। তা আমাকে কিচ্ছু জিজ্ঞেস করা হয় নাই। টুপি পরানোর সাথে সাথে মানে এলো পাথারি পিছনে লাঠি দিয়ে বাড়ি দেয় তারা। আর সেই বাড়ি দেওয়ার মুহূর্তে মানে এরকম ভাষাগুলো তারা ব্যবহার করে যেটা একজন সাধারণ মানুষ কখনো করতে পারবে না। কি বলেছিল? মানে এত খারাপ গালিগুলো আমি ক্যামেরার সামনে বলতে পারবো না আপনারা। আপনি বলেন, সমস্যা নেই, আমরা বিপ করে দেব। কি ধরনের? আপনি তো জানেন যে মানুষ কি রকম গালিগুলো দেয়। মানে তুই যেখান দিয়ে বেরোইছস তোর মার ওইখান দিয়ে দিব। তারপরে ধরেন যত ধরনের গালি আছে খারাপ খারাপ, মা বাবাকে নিয়ে এগুলো দেওয়া হয়। কয়জন ছিল ওখানে? 3-4 জন লোক ছিল পুলিশের। আর জাকারিয়া তখন স্টিল ওখানে দাঁড়ানো ছিল, তার টিমমেট। আচ্ছা, মানে আপনাকে মারার তদারকি করছিলেন উনি? তারপর? আর তখনও ভিডিও কলে তৌহিদ আফ্রিদি ছিল। তৌহিদ আফ্রিদিকে আপনি কিছু বলেননি? আমি তো তার সাথে কথা বলতেই পারি নাই। তার সাথে যদি আমি ডিবি অফিসে যাওয়ার আগে কথা বলতে পারতাম, আমার কাছে মনে হচ্ছে যে আমি এখানে যেতে হইতো না, তৌহিদ আফ্রিদি বিষয়টা বুঝে নিত।
আপনি তৌহিদ আফ্রিদি যে ভিডিও কলে ছিল সেই পুলিশ কর্মকর্তার সাথে, এটা আপনি কিভাবে বলছেন? মানে আমি তো গিয়েই দেখেছি এবং আমাকে বলছে যে মাপ চা, ওর কাছে মাপ চা ভিডিও কলে। আপনি চেয়েছিলেন? মাপ তো আর একটা মানুষ দোষ না করলে সহজে চায় না। আমি তো প্রথমে মাপ চাইতে চাই না আর কি ওর কাছে, আমি বিষয়টা এক্সপ্লেন করতে চাইছি, কিন্তু ওই সুযোগটা আমাকে দেওয়া হচ্ছিল না। আর আমি তো আফ্রিদিকে তখনও পছন্দ করি, যার কারণে আমি বারবার বলতেছি যে আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো, আমাকে 1 মিনিট কথা বলতে দেন। আমি 1 মিনিট বুঝাইলে হয়তো বা আমাকে এরকম অত্যাচারটা করতে পারতো না তারা। তো আমাকে মানে যখন মারা হয়, আমি তো কোনোদিন এরকম মাইর খাই নাই। তো একটা বাড়ি দেওয়ার পরে আমার অবস্থা খারাপ হয়ে যায়, আমি বসে পড়ি। তারপরে যে হাঁটুর মোটা লাঠি থাকে পুলিশের, ওইগুলো দিয়ে 2 জন একসাথে। পরে আমার হাঁটুর এইখানে বাড়ি মারে, বাড়ি মারার পরে আমি এখানে বসে যাই আর কি মাটিতে। বসার পরে আমাকে বলতেছে মাপ চা, পুলিশ কর্মকর্তারাই, মাপ চা না হলে এখনই তোকে গুম করে দিব। এরপর তো তৌহিদ আফ্রিদি ভিডিও কলে বলতেছে ও জামাত শিবির করে, ওকে ধরেন, জামাত শিবিরের অনেক তথ্য পাবেন, ও আসলে দেশ বিরোধী কন্টেন্ট বানায়, আপনি ওর নামে মামলা দেন। তৌহিদ আফ্রিদি, আমি তো শুনতেছি, আমি তো আর দেখতেছি না, আমার তো মাথায় বাঁধা টুপি। পরে আমি বললাম যে আমি আসলে জামাত শিবির করি না, আপনারা আমার মেসেঞ্জার চেক করেন, আমার তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। তো আমার কথা আর শুনে কে, এতক্ষণ কিন্তু আমাকে মারতেই আছে, আমিও কথা বলতেছি। পরে বলছে মাপ চাইতে, আমিও পরে লাস্টে আর কি করবো, জোর জবস্তি করে আমাকে বলতেছে মাপ চাইতে। পরে আমি বলছি আচ্ছা, আমার যদি কোনো ভুল হয়ে থাকে ভাই আমাকে মাফ করে দেন, এবারের মতো একটা সুযোগ দেন, আমি গরিব মানুষ, আর জীবনে কোনোদিন আমি ভিডিওই বানাবো না, আমি লাইন থেকে বের হয়ে যাবো আজকের পর থেকে। তখন তৌহিদ আফ্রিদি তখনও ওর মন গলে নাই এতটুকু। পরবর্তীতে আমাকে মানে অন্য রুমের মধ্যে নিয়ে যায়, অন্য রুমে নিয়ে আমাকে আরো বেশি মারধর করা হয়। ওই রুমে আমার যতটুকু মনে হয় যে ডিবির প্রধান কেউই ছিল, আমি যতটুকু গেস করেছিলাম যে অন্য একটা রুমে যখন নিছে তখন আমাকে 2টা বাড়ি দিয়ে, মানে যখন মাটিতে বসাইছে, আমি তো এখানে দেখাইতে পারতেছি না আপনাকে, ওইখানে বৈশা বলতেছে যে মাপ চা তাড়াতাড়ি। কিভাবে বসেছে আপনি দেখাতে পারেন? আচ্ছা, আমাদের মাস্টার ক্যামেরা আছে। আমি এই যে এইভাবে বসা ছিলাম বৈশা, মানে এখানে হচ্ছে পুলিশ কর্মকর্তা যে মেন, সে সামনে। আচ্ছা, ধরেন আপনি পুলিশের প্রধান, তো আপনি এখানে বসে আছেন, আমাকে পিছন দিয়ে মারতেছে আর বলতেছে মাপ চা, না হলে তোর বিদ্যুতের শর্ট দিয়ে তোর সব শেষ করে দেবো, প্যান খোল, এই ধরনের কথাগুলো বলতেছে। একজন এসে আমার প্যান্ট বেল্টও খুলে ফেলছে, যে আমার প্যান্ট খুলবে, খুলে আমাকে বিদ্যুতের শর্ট দিবে। তো এই সময় আমি আসলে কিছু বলতে পারতেছিলাম না। এর পরবর্তীতে বললো তুই কি করিস, আমি বললাম যে আমি পড়াশোনা করি। কোন কলেজে পড়ছিস? আমি বললাম জাতির জনক বঙ্গবন্ধুতে। বঙ্গবন্ধুর নাম মুখে নিয়েছিস, এটা বলেই দাঁত কতটি মারলো আমাকে, যে নামটাই অপবিত্র করে দিলি। কোন কলেজের নাম বলেছিলেন? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা আচ্ছা, এই কলেজে পড়েছিলাম। সো এটার নাম বলা মাত্রই আমাকে তারা আরো বেশি মারে এবং মেরে বলতেছিল জাতির জনক বঙ্গবন্ধুর নামটারে তুই শেষ করে দিলি, নামটাকে অপবিত্র করে দিলি, এই কথাগুলো বলে বলে আমাকে মারছে। তখন তৌহিদ আফ্রিদি ভিডিও কলে ছিল না, তখন এই ডিবি প্রধানের কাছে মাপ চাইতে বলতেছে। ডিবি প্রধান মানে আপনি কি বলছেন সাবেক ডিবি প্রধান হারুন? হইতেও পারে, আমি তো চেহারা দেখি নাই। আচ্ছা, আর তার ওই রকম ভয়েসও আমি শুনি নাই। কিন্তু যেহেতু অনেক জায়গায় নিছে এবং যারা আমাকে ধরে নিছে তারাও তো ডিবির ছোটখাটো লোক না, তারা কিন্তু আর কনস্টেবল না, সো ভালো পদেই আছে। উনারা যখন আরেকজনের কাছে নিছে, উনাদের চাইতে বড় পদ, তাহলে কার কাছে নিতে পারে? এটা চিন্তা করলে হয়তো অনেক কিছু বেরোয় আসে, তবে আমি জানি না, আমি বলবো না। তো ওই মোমেন্টটা আপু আসলে আমি কখনো আপনাদের এইভাবে এখানে বসে এক্সপ্লেন করতে পারবো না, যেটা হয়েছে আমার সাথে। আমি তখন বুঝতে পারলাম যে আসলে এই দুনিয়ায় যে আমরা যাদেরকে মনে করি পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, পুলিশের কাছে গেলে কোনো অপরাধী আমার উপর অপরাধ করতে পারবে না, আমরা তার কাছে গিয়ে অনিরাপদে পড়ে গেছিলাম। আমি তো পুলিশকে বিশ্বাস করে ডিবির একটা ফোনে আমি চলে গেছি, আমাকে তো বাসা থেকে ধরে নিতে হয় নাই, আমি বিশ্বাস করেই গেছি। তাহলে আমাকে কেন, আমার নামে কোনো জিডি নাই, আমার নামে কোনো মামলা নেই, থানায় আমার নামে কোনো অভিযোগ নাই আজ পর্যন্ত। আপনার নামে ওয়ারেন্ট ছিল কোনো? যেখানে অভিযোগ নেই, ওয়ারেন্ট তো দূরের কথা, কিচ্ছুই ছিল না আমার নামে, তাহলে আমাকে কেন এখানে ধরে নিল? ঠিক প্রথম রুমটাতে যখন আপনি ঢুকলেন, আপনি বলছিলেন আপনাকে মানে পেটানো হচ্ছিল লাঠি দিয়ে, 2টো লাঠি এবং 2জন পুলিশ। ওখানে আনুমানিক কতগুলো মার আপনার শরীরে দিয়েছিল? তখন তো অত বলতে পারবো না, তাও 15 থেকে 20টা বাড়ি সেম একই জায়গায় মারছে। কোথায়? ধরেন আমার পিছনে, মানে একই জায়গায় 15 থেকে 20টা বাড়ি মারছে। ওই জায়গাটা অবশ্য হয়ে যায় একরকম আমার। তখন আমার কাছে মারের ব্যথার চাইতে গালিগুলার ব্যথা বেশি লাগতেছিল, যে গালিগুলা তারা দিচ্ছে।
তারপর আবার যখন ডিবি প্রধান যেটা বলছেন আপনি ধারণা করছেন, সেই সময় কি আবারও মারা হয়েছিল? হ্যাঁ, উনার সামনে নিয়ে মারা হয়েছে এবং ওইখানে বস্তা নেওয়া হয়েছে। কি পরিমাণ মারা হয়েছিল বা কি দিয়ে মারা হয়েছিল? তখন ওই যে পিস্তল দিয়ে আর কি বাড়ি মারছিল মাথার এখানে। পিস্তল দিয়ে? হ্যাঁ, লোহা জাতীয় কিছু একটা ছিল তার হাতে, ওটা দিয়ে মারছে। তো ওইটা দিয়ে মানে যিনি প্রধান ছিলেন ওখানকার তিনি মেরেছেন নাকি পুলিশগুলো? যে আগে থেকে মারছে হয়তোবা উনিই মারছে, আমি তো আর দেখতে পারি না। কিন্তু কে একজন পিছন থেকে সেইভাবে মারছে আর এই সাইড থেকে আবার একজন মারছে। এখন আমার তো হ্যান্ডকাপ পরা, আমি তো একটা হচ্ছে হ্যান্ডকাপ পরানো, আমি ফিরাইতে পারতাছি না হাত দিয়ে, দ্বিতীয় হচ্ছে আমি দেখতেছিও না কোন দিক থেকে আমাকে মারতেছে। তো হুটহাট এক দিকে আমার শরীরের মধ্যে আঘাত আসতেছে। তখন আমি শুধু খালি চিৎকার করছিলাম শুয়া শুয়া যে স্যার আমাকে এবারের মতো মাফ করে দেন, আমি আর জীবনে কোনোদিন কিছু করবো না। কয় কি করিস তুই? বললাম যে আমি ভিডিও বানাই। তো ভিডিও বানান কর। পরে ভিডিও বানান করলাম। পরে এর পরবর্তীতে মানে আমাকে ওই 4-5 জন আরো একসাথে মেয়েরা আমাকে উঠে ওইখান থেকে নিয়ে যায়, যে ওকে নিয়ে বাইরে নিয়ে ফালাই দেয়, এরকম কথা বলছে। মানে আমাকে ভয় দেখাইতে হচ্ছে হয়তো। তো আমি তো ভয় পাচ্ছিলামই তখন। পর নিয়ে আসতেছে আর কানে কানে একজন বলতেছে 10-20 হাজার টাকা দে, তাহলে মায়ের একটু কম দিব। পরে আমি বললাম স্যার আমি তো কিছু পরিমাণ টাকা ইনকাম করি অনলাইন থেকে, এটা দিয়ে আমি কোনো রকম চলি, তো আমি কিভাবে টাকা দিব আপনাকে? বাচ্চা এটা বললে আরো কয়টা চর দিল আমাকে। তারপর নিয়ে আসলো আগের রুমে যেখানে জাকারিয়া ছিল। তো জাকারিয়া নিজেও এতটুকু দেখে নাই, যখন আমি আসছি দেখছে যে আমি দাঁড়াইতে পারতেছি না, দুজন ধরে রাখছে, তখন জাকারিয়াও জিনিসটা অনুতপ্ত। আচ্ছা আচ্ছা। ও তখন মেসেজে বারবার বলতেছে আর ফোন দিয়ে বলতেছে যে ব্রো যা হচ্ছে এক্সট্রিম হয়ে যাচ্ছে, আমরা যা চাচ্ছি তার চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনি ছেলেটাকে বাঁচান। মানে উনিও রিকোয়েস্ট করছে। পরে এক পর্যায়ে তহিদ আফ্রিদি অনেকক্ষণ পরে মানে ফোন দেয়, মানে ফোনটা কেটে দিয়ে অনেকক্ষণ ফোন আর দেয় নাই, রিসিভও করতেছে না। আমি বলতেছি জাকারিয়া ভাই একটু ফোন দেন, একটু ফোন দিয়ে বলেন আমাকে এখান থেকে বাঁচাইতে। ফোন দিতেছে, ফোনটা ধরতেছে না। অনেকক্ষণ পর ফোন ধরছে, এতক্ষণে আমাকে আরো মারধর করা হয়েছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমার উপর এরকম অমানবিক অত্যাচার করা হয়। মানে আমি আর কি বলবো এই বিষয়টা নিয়ে। এর পরবর্তীতে ওই রুম থেকে আমাকে নিয়ে আসে তহিদ আফ্রিদি, বলে এবারের মতো ওকে ছেড়ে দেন। আর আমার নামে যে 7টা মামলা এতক্ষণ লিখছে ওইগুলো পড়ে শুনাইছে আমাকে, যে তোর নামে তুই দেশবিরোধী কন্টেন্ট বানাস, তারপর তুই বিএনপি জামাত। দেশবিরোধী কন্টেন্ট আপনি তো তৈরি করেছেন কখনো? এরকম কিছু তো আমি তো কোনো ভিডিও এরকম ডিলিট করিনি, আমার সবকিছু আছে অনলাইনে। তহিদ আফ্রিদিকে নিয়ে করা ভিডিওটাই কি তাহলে দেশবিরোধী ছিল এমনটা মিন করেছেন? তহিদ আফ্রিদি তো দেশেরই একজন অংশ, নাগরিক। এখন তার বিরুদ্ধে বানানো মানে তার দেশের বিরুদ্ধে বানানো না, সেটা ব্যক্তি বিরোধী হইতে পারে, দেশ বিরোধী না। আচ্ছা আচ্ছা। তারপর সো এর পরবর্তীতে ওই রুমের মধ্যে মানে মামলাগুলো পড়ায় আমি বলতেছি যে আমি কোনোটার সাথেই জড়িত না। বলতেছে তুই তুই নেশাখোর, এটা ওইটা। আমি জীবনে একটা সিগারেটও খাই না, আমার যে বন্ধুরা আছে তারা জানে। তো ওইখান থেকে অন্য রুমে নিয়ে আসে, বলতেছে আচ্ছা ঠিক আছে যা মুসলেখা দে, এবারের মতো ছেড়ে দিব তোরে। পরে বলছে আচ্ছা ঠিক আছে, একটা পেজ নিয়ে আসছে আর কলম দিছে যে লিখতে। মানে আমি তো লিখতে পারতেছি না, আমার হাতের মধ্যে যে বাড়ি দিছে হাতই লড়তেছে না, আর চোখ দিয়ে তো পানি ঝরতেছে। তো কাগজ ভিজে গেছে চোখের পানিতে, এই জন্য ওই কাগজটা ফেলে আমাকে আরো জোরে জোরে কয়টা থাবড় দিছিল ওইখানে। ওইটা আমার বন্ধু দেখছে, বন্ধুর সামনেই দিছিল। বন্ধু যে রুমে বসা ছিল ওই রুমে মুসলেখা দিচ্ছিল, তো ও দেখছে এটা। আর ও যখন আমার ওই যে মাস্ক খুলছে তখন আমার ফেস দেখে ওই ভয় পেয়ে গেছে, যে ও তো আর বুঝতে পারে না যে ভিতরে কি চলতেছে, কেউই বুঝে নাই। আর এতটুকু ছিল ওইখানকার ডিবি অফিসের যে ঘটনাটা। পরবর্তীতে বলতেছে তোর বাপ মায়ের ফোন দে, তারা সাক্ষী দিবে যে তুই জীবনে আর কোনোদিন এই ধরনের কন্টেন্ট বানাবি না। পরে আমি বললাম যে স্যার আমার আম্মু তো এমনিতেই হার্টের রোগী, আপনি ফোন দিলেও ওই এটা শুনলেই যে আমার ডিবি অফিস নিয়ে গেছে এটা শুনলেই স্ট্রোক করবে, আপনি তাকে ফোন দিয়েন না। কয় তোর বাপেরে দে। আমি বলছি না তাকেও দিয়েন না, আমি তো একা আসছি, আমাকে তো যা মারার মারছেন, তো আরো যদি কিছু হয় আমার কাছ থেকে মুসলেখা নেন, আমাকে ধরে নিয়ে আসলাম, আপনারা ডাকলে আমি আসবো। আর আমি কন্টেন্ট বানাবো না যে পরবর্তীতে ভুল করব। আপনি কি ভয় পেয়েছিলেন যে আপনার বাবা মাকেও মারা হয় কিনা? হ্যাঁ, এরকম ভয় আমি পাইছিলাম, এটাই সত্য, যে আমার বাবা মা আসলে তাদেরকেও মারা হইতে পারে। আর আমার সিমটা ছিল আমার বড় ভাইয়ের নামে রেজিস্ট্রেশন করা, বলতেছে ও জামাত শিবিরের সাথে জড়িত। আপনার বড় ভাই? হ্যাঁ, ওই যে বের করে ফেলছে আগে ডিটেইলস। উনি কি করেন? উনি এমনিতেই কাজ করে, উনি তো কোনো এর মধ্যে জড়িত না। কি কাজ করেন? ইলেকট্রিশিয়ান। আচ্ছা আচ্ছা। তো উনার নামে এই কথাগুলো বলতেছে আমি ঢোকার পরেই। তো আমি চিন্তা করলাম যেহেতু আমার সব ডিটেইলস বের করে ফেলছে, তাহলে তো সবই জানে তারা আমি কি করি না করি। তো যা জানে সেটা ভুল জানে, বা ভুল বানাচ্ছিল ইচ্ছা করে, ভয় দেখানোর জন্য একরকম। হয়তো বা তহিদ আফ্রিদি ফোন দিয়ে বলছে ওকে ভয় দেখান, তো সেটা তারা এক্সট্রিম করে ফেলছে। আপনার এখনো বিশ্বাস যে তহিদ আফ্রিদি আপনাকে মারার জন্য বলেননি? এখন বিশ্বাসটা হচ্ছে পরবর্তীতে যখন তহিদ আফ্রিদি আমার সাথে মিলে যায়, মানে আমাকে তার বাসায় একদিন ডাকানোর 2 দিন আগে ফোন দিছে যে তুই ভিডিও কেন বানাচ্ছিস না। পরে আমি বললাম যে ভাইয়া আমি তো ভিডিও বানাবো, তো আমার তো
মানে ওইরকম ইটা নাই, শরীরে শক্তিও নাই, কথা বলতে পারবো না। আর আমার সব তো ফুলে আছে চোখ টোক, আমি কথা বললে মানুষ ভাববে আমাকে কেউ মারছে। কয় তুই যদি ভিডিও না বানাস মানুষ ভাববা আমি নিয়াতরে মারছি, তুই অনলাইনে নাই কেন? কারণ সবাই মোটামুটি জানে যে তহিদ আফ্রিদির ভিডিওর পরে ওইটা ভিডিওটা ডিলিট, আর আমি হাওয়া অনলাইন থেকে। ওই ভিডিওটা ডিলিট হয়েছিল তারপরে? হ্যাঁ, ওইখানে যাওয়ার আগে আমি ডিলিট করে দিছি ভয়ে। ভয়ে ডিলিট করেছিলেন? যদি ডিবি দেখে তখন তো আরো ঝামেলা, তো আমি ডিলিট করে দিছিলাম। হুম হুম হুম। আর কিছু লোক ছিল বা আমার বড় ভাই যাদেরকে মানি, দুই একজন অনলাইনে, তাদেরকে ফোন দিছিলাম, ভাই আমার ডিবি অফিসে ডাকাইছে। কয় যাও, কোনো সমস্যা নাই, ডিবি ডাকাইছে তো মুসলেগা নিয়ে ছেড়ে দিবে। তো আমি ওই আস্থাটাই গেছিলাম ওইখানে। আচ্ছা, ওই ঘটনায় আসছি যে তহিদ আফ্রিদি আপনাকে বাসায় দাওয়াত করে খাইয়েছে, সে তার আগে যে ঘটনাটা ঘটলো, আপনি ডিবি অফিসে ছিলেন আপনার বন্ধুর সাথে, আপনার বন্ধুর সামনে আপনাকে দুটো চড় মারা হলো, বা দুটো বা চারটা, আমি জানি না কয়টা মারা হয়েছে। তারপর ওখান থেকে কিভাবে বের হলেন? আপনার কোনো মুচলেকা বা কিছু কি নেওয়া হয়েছিল? মুচলেকাটা দেওয়ার সময় ডিবি অফিসেরই সাইবার সিকিউরিটিতে আমার একজন বন্ধু ছিল, মানে আমার এলাকারই, ওইখানেই কাজ করে ডিবিতে। তো ও, আমি আগেই বলে গেছি ওকে যে আমি আসতেছি ডিবিতে। তো ও আসছে পরে, যখন মুচলেখা লেখা শেষ তখন আসছে, আইসা আমার অবস্থা এরকম দেখছে। তো ও এটা চিন্তা করতে পারে না যে এরকম কিছু ঘটবে। আর আমার বন্ধুকে বললো যে মুচলেখা দিতে। তো যে বন্ধুটা আমার সাথে আসছে, তো ও দিতে আর কি ইচ্ছুক না, ভয় পায় তো সবাই। পরবর্তীতে সেই ডিবি যে বন্ধুটা, উনি মুচলেখা দেয় যে ঠিক আছে স্যার, আমি রাজি আছি দিতে। পরে বললো তুমি একজন পুলিশ কর্মকর্তা হয়ে তুমি ওর এরকম একটা অপরাধীর সাক্ষী দিতেছো? পরে বলতেছে হ্যাঁ দিব। পরে উনি সিগনেচার দিছে, মা বাবাকে আর ডাকায় নাই। পরে ওইখান থেকে আমাকে বের করে নিয়ে আসে, এবং বের করার আগের মুহূর্তে আমার থেকে একটা ভিডিও নেয় তারা, সেলফি ক্যাম ধরে, যে তুই বল যে তোর সাথে কিছু হয় নাই, তুই ইচ্ছাকৃতভাবে আসছস, আইসা মুচলেখা দিয়ে গেছিস। এতক্ষণ যা হইছে, হ্যাঁ এরকম ছিল। রক্ত তো ছিল না, মানে রক্ত জমাট হয়ে নীল হয়ে আছে, অনেক জায়গায় লাল হয়ে আছে, হাতের দাগগুলো, হ্যাঁ বোঝা যাচ্ছিল। তো ওই ভিডিওটা হয়তো বা তহিদ আফ্রিদিকে পাঠাইছে তারা। তারপর উনি কি মানে ওটা দেখে কিছু বলেছে? তখন তো আর কিছু বলে নাই, কিছুদিন পর্যন্ত খেপাই ছিল আফ্রিদি আমার উপরে। আচ্ছা, তারপর ওখান থেকে বাসায় চলে আসলেন, পরিবারে এটা দেখেনি বা কিছু? হ্যাঁ, এবার আসি পরিবারের কথায়। যেহেতু পরিবার এতক্ষণ পর্যন্ত জানে না, আমার বন্ধুকেও মানে মোবাইল নিয়ে যাওয়া হয়েছে, আমার বন্ধুরও ঢোকা মাত্রই, ও কাউকে ফোন দিতে পারে নাই। ডিবি অফিসের নিয়মিত যে যায় যার পরিবারে বলেও আসেননি? না, আমি কাউকে বলি নাই, আমি জানি বললে ভয় পাবে তারা, আর আমি যদি না যাই আমাকে ধরে নিয়ে যাবে, এটাও জানি। তহিদ আফ্রিদির সাথে ক্ষমতায় তারা পারবো না। আর আমার একটা বিশ্বাস ছিল যে তহিদ আফ্রিদি পর্যন্ত যেতে পারা মানে আমি বেঁচে যাব। আচ্ছা, এই বিশ্বাসে মানে আমার মানে বেশি আস্থা ছিল তার উপরে, যেহেতু আমি তাকে নিয়ে সবসময় পজিটিভলি ভিডিও বানাইছি। ওইখান থেকে যখন বাসায় আসি, আমি তো বাইক নিয়ে গেছিলাম, আমার বন্ধু বাইক চালাইতে পারে না, ওই বাইকে বসে যে আমি কিভাবে চালায় আসছি এটা একমাত্র আমিই জানি। আমি তো বুঝতে পারতাছিলাম না। আমি মোটামুটি একটু দাঁড়ায় দাঁড়ায় চালাইছি কিছুক্ষণ, আবার এক জায়গায় দাঁড়াইছি, অনেকক্ষণ জিরাইছি, পানি খেয়েছি, তারপর আবার আসছি, এইভাবে বাসায় আসছি রাত প্রায় 12:30 1টা পর্যন্ত। বাসা কোথায় ছিল? উত্তরাতে। আর ডিবি অফিস? মিন্টু রোড। ওকে। এখান থেকে ওইখানে চালায় যায় আর কি। তো আমার খুবই অবস্থা খারাপ হয়ে যায়। বাসায় ঢোকা মাত্রই তারা ফোনে পাচ্ছিল না আমাকে। প্রতিদিন দেখে যে আমি অফিস শেষ করে, মানে আমার স্টুডিও থেকে আমি বাসায় যাই হচ্ছে 10টা 11টার মধ্যে বাসায় চলে যায়, সেদিন 12:30 বাজে, আর ফোন বন্ধ। তো তারাও টেনশনে পড়ে যায়। আর আমি যেহেতু একটু অন্যরকম কন্টেন্ট বানাই, আমার একটু শত্রু থাকতেই পারে, সত্য তুলে ধরা তো ঠিক নাই সমাজে। মানে আপনি কি ধরনের কন্টেন্ট বানান? সত্য মানে ওই যে আমি ফার্স্টেই তো আপনাকে বলছি যে এমন কিছু তথ্য আছে যেগুলো মানুষ শেয়ার করতে চায় না বা ভয় পায়, ওই ধরনের কন্টেন্টগুলো আমি বলি সবার সামনে, যেমন প্রতিবাদমূলক ভিডিও। আচ্ছা আচ্ছা। সো ওই পরে বাসায় যাওয়া মাত্রই দেখছে যে প্রথম তারা দেখছে চোখের এখানে কালো দাগ, চোখটা বন্ধ হয়ে আছে। পরে আমি ঘরে ঢুকলাম, ঢোকার পরে মানে তারা তো বুঝছে আমার কিছু জিজ্ঞেস করতেছে না। ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে যখন আসছি তখন দাগগুলো দেখছে, শরীরে কিছু দাগ আছে, স্পট পড়ে গেছে। পরে জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোর। তখন ওই মোমেন্টটা মানে আমার বারবার মনে পড়ে যে আমার আম্মা দেখা মাত্রই চিৎকার করে কান্নাকাটি শুরু করছে যে আমার ছেলেরে কে মারছে, যদি মাইরা ফেলতো আজকে, এরকম অনেক কথা বলতেছে। আমার অত কিছু মনেও নাই। আমার বাবা মানে কোনোদিন কান্না করে নাই, সেদিন ফার্স্ট টাইম আমার সামনে কান্না করছে। মানে আমার বাবার সম্পর্কে যদি কেউ জানবে, সে খুবই নরম মানুষ এবং সবসময় চুপচাপ থাকে। তো এরকম একটা মানুষও আমার সামনে কান্না করে দিচ্ছে। আমি চিন্তা করলাম যে আমার জন্য আমার মা বাবা কান্না করতেছে আজকে। তা আমি তো এরকম কোনো অপরাধও করি না, একটা কন্টেন্ট, তো আপনি কন্টেন্টের জন্য আমাকে ধরে নিতে পারেন, কিন্তু আমাকে মানে এইভাবে মারছে। পরে যখন আমাকে ভাত দিছে খাইতে, আমি তো ভাত খাইতে পারতেছি না, ওইখান থেকে আমাকে ঘরে উঠায় নিছে। তো ওইখানে মানে আমি যখন আমার মা বাবার পাইছি, আমি চিন্তা করলাম যে জীবনে এই পৃথিবীতে মনে হয় মা বাবা ছাড়া কেউ আপন না।
যখন আপনাকে মারছিল তখন কি মনে হচ্ছিল এই মা বাবা আর কখনো দেখতে পাবেন কিনা, সেটা নিয়েও তো সন্দেহ ছিল? বারবার মনে হয়েছে, বারবার, যে আমি মনে হয় বাসায় যেতে পারবো না, আমি আমার পরিবারের কাউকে আর দেখতে পারবো না। তো তখনকার কান্না তো আমি এখন কান্না করতে পারবো না। তখন আমাকে যেইভাবে মারা হয়েছে তখন আমি চিৎকার করে শুধু কান্নাকাটি করছি। পরে বিছানায় শোয়ানোর পরে যখন আমি লুঙ্গি পরে শুয়েছি, তো পিছনে আমাকে বলছে যে একটু তেল ডলে দাও, আমার ব্যথা করতেছে অনেক। পরে যখন তেল ডলতে আসছে ওই মুহূর্তেই দেখলো যে পুরো লাঠির বাড়িতে সব নীল হয়ে গেছে আমার। আপনার আম্মা? হ্যাঁ, আম্মা দেখছে। আম্মা দেখে খালি চিৎকার করে কান্নাকাটি করতেছে, কে মারছে ধরে, আমার বল কি হয়েছে, আমি এখনই যাবো, কিছু একটা করবো, আমি পুলিশের কাছে যাব। তবে মা তো তৎক্ষণাৎ জানে না যে পুলিশই আমাকে মারছে। তারা মনে করতেছে যে আমি কারোর সাথে গ্যাঞ্জাম করছি, মারামারি করছি, তারা আমাকে মারছে, কিন্তু তারা তো আমাকে মারে নাই। পরে আমি সম্পূর্ণ ঘটনা কিছুক্ষণ পর বলি যে এরকম একটা ভিডিওর জন্য তৌহিদ আফ্রিদি আমাকে ঢাকায় নিয়ে পিটাইছে। তো যারা সবসময় তৌহিদ আফ্রিদিকে ফেরেশতা জানতো, আমার বাসার সবাই তাকে ভালো জানে, কেউই খারাপ জানে না তাকে মিডিয়ার, সেদিন থেকে জানে যে তৌহিদ আফ্রিদি আসলে কে, যে তৌহিদ আফ্রিদির পিছনে একটা নাম আছে, সেটা ব্রো, সেটা সেদিন আমি জানছি। এর পরবর্তীতে তৌহিদ আফ্রিদি কিছুদিন পরে আমাকে ফোন দেয়, ফোন দিয়া বলতেছে যে তুই ভিডিও কেন বানাস না, ভিডিও বানা, নাহলে মানুষ ভাববো আমি তোরা মারছি। আর বিদেশ থেকে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর সেম ওই আমি যে টপিকটার উপরে ভিডিও বানাইছি ওই টপিকের উপরে তারাও ভিডিও বানায় আফ্রিদিকে গালাগালি করতেছে। কেন? ওই যে আমার ভিডিও ট্রেন্ডে গেছে, ভাবছে যে এটা নিয়ে বানাইলেই মনে হয় ট্রেন্ডে যায়, তো এই জন্য আফ্রিদিকে গালাগালি করতেছে। আফ্রিদি ভাবছে ওটা আমি করাইছি কাজটা। বিদেশ থেকে কারা? কিছু কন্টেন্ট ক্রিয়েটর ছিল, একজনের নাম সাইফুল, ওই যে আর্মির পোশাক পরে ভিডিও বানাইতো। আমি তার সাথে জীবনও কথা বলি নাই, আমি তাকে এরকম চিনি না। তো উনি গেস করছে যে আমি কাজগুলো করাচ্ছি আফ্রিদিকে, মাইর খাওয়ার পরেও। পরে আমি বললাম ভাই আমার তো ফোন রেকর্ডিং থাকলে শুনতে পারতেন। আমি বলছি যে ভাই আমাকে তো আপনি অনেক মারছেন, আমি তো এই কাজ করাই নাই, কসম কাটলো আপনি বিশ্বাস করবেন না। একটা কাজ করেন, আমাকে ধরে নিয়ে গুলি মেরে ফেলেন, এতটুকু ছাড়া তো আর কোনো কিছু বাদ রাখেন নাই। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে ফোন রাখ। পরের দিন আবার ফোন দিছে। আপনি একটা রেকর্ডিং করেন নাই? না, তখন আমার রেকর্ডিং যেমন মানে এই যে ফোনে রেকর্ডিং করা তো অনেক ভেজাল এগুলোতে। মানে ফোনে আরেকটা ফোন থাকলে তো রেকর্ড করা যেত, আমি কোনো অ্যাপও তো চালাইতাম না রেকর্ডিং করার, অটো রেকর্ড হয় নাই। আচ্ছা, ম্যাক্সিমাম ফোনগুলো তো মেসেঞ্জারই দেওয়া হইতো। তো এর পরবর্তীতে আমি ভিডিও আবারও বানানো শুরু করি। কিছুদিন পর তৌহিদ আফ্রিদি আমাকে বলে যে বাসায় আয়, কথা আছে। মানে আমি সরি একটু বলি, কেন আমি বলছি আপনি কোনো রেকর্ড করেননি কেন? আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, নিশ্চিত আপনি সোশ্যাল মিডিয়া সম্পর্কে খুব ভালোভাবে জানেন। আপনার ভিডিওগুলোরও কিন্তু কম ভিউজ হয় না, আমি দেখে এসেছি। তো সেক্ষেত্রে আপনি ফোন ইউজ করছেন, তখন আপনি কোন ফোন ইউজ করতেন? তখন সিম্ফনি একটা ফোন মনে হয়েছিল। সিম্ফনি। বর্তমানে যেটা হয় যে আপনি যখন রেকর্ড করতে যাবেন তখন বলা হয় এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে, এই ভয়ে অনেকে রেকর্ড করতে চায় না, এটা একটা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেহেতু এই ধরনের ঘটনা ঘটছে, তৌহিদ আফ্রিদি আপনাকে এত রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলেছে, তাহলে যখন উনি আপনাকে কল দিচ্ছে মেসেঞ্জারে কি করে কল দিল? আপনার ফ্রেন্ড ছিল? হ্যাঁ, অ্যাড হয়েছিল তো। কখন অ্যাড হলো? একটা টিমমেট ছিল জুনায়েদ। হ্যাঁ, ওই জুনায়েদের মাধ্যমে আমার সাথে ফেসবুকে। এটা কখন হলো? ওই যে আমি বাসায় আসার 2-3 দিন পরে। মানে জুনায়েদ কি আপনাকে কল করেছিল? হ্যাঁ, বলছে যে ব্রোর সাথে অ্যাড হইতে। আমিও বলছি যে ব্রোর সাথে আমাকে অ্যাড করে দাও, ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে মেসেঞ্জারে কল দিচ্ছিল, তখন কেন আপনি মা বাবা বা অন্য কারো ফোন ছিল না একটা রেকর্ড করার? ধরেন এমন কিছু মোমেন্টে সামনে থেকে থাকেও না, যার কারণে আমি রেকর্ড করতে পারি না, বা আমার মাথায় ওই ইন্টেনশনও ছিল না যে এটা রেকর্ড করে আমি পরবর্তীতে কোনো একটা ক্ষোভ প্রকাশ করব, এরকম কোনো কিছু ছিল না। যে ব্রো যা বলতেছে আমি তো এখন আমার কিছু করার নাই, আমি যদি রেকর্ডটাও করি এটা যদি জানতে পারে পরবর্তীতে আমি প্রকাশ করি, তাহলে আমার অবস্থা কি হইতে পারে। মানে ভয়ে রেকর্ড করেননি? একরকম ভয়, দ্বিতীয়ত হচ্ছে যে রেকর্ড যে করবো এটা মাথার মধ্যে ঢুকেই নেই যে আমার এটা রেকর্ড করা উচিত। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? কারণ আমার তো তখন পর্যন্ত ইচ্ছা আমি আর ভিডিও কোনোদিন বানাবো না, ভিডিও বানানো আমার ওইখানেই শেষ। তো এই জন্য আমি রেকর্ডও করিনি। পরবর্তীতে তৌহিদ আফ্রিদি বললো যে বাসায় আয়, তোর সাথে কিছুক্ষণ আড্ডা দিই। পরে আমি দুপুর 2টার দিকে রওনা দিই, গুলশান 2-এ তৌহিদ আফ্রিদির বাসায় যাই। আপনি এত সাহস করলেন কিভাবে তার বাসায় যাওয়ার? আপনাকে যে আপনি ভাষ্যমতে বলছেন আপনাকে মেরেছে। হ্যাঁ, এখন যদি আমি তো যে আমাকে মারতে পারছে ডিবি অফিসে নিয়ে, আমি তার ডাকে যদি না যাই, সে আমাকে কি আর মারতে পারবে না? ভয় গিয়েছেন? অবশ্যই। একাই না, আমার সাথে আরেকটা ফ্রেন্ড ছিল, ওটার ভিডিও আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, ভিডিও মনে হয় আফ্রিদির কোনো পেজেও ছবি আছে, থাকতে পারে। তো আমি যাওয়ার পরে তৌহিদ আফ্রিদি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জাস্ট আমার মোবাইল টোবাইল আগেই নিয়ে গেছে, নিয়ে এক জায়গায় রাখছে যে আমি আবার রেকর্ড করি কিনা। তো অনেক বিষয়ে কথা বলতেছে আমার সামনে, আর বেপ খাচ্ছিল, একটা হাফ প্যান্ট পরে বেপ খাচ্ছে, আর আমার হাতে এই যে একটা রিং আছে উইট লোগো,
এটা কি? এটা দেখে বলতেছে চেকমেট, তুমি এইগুলো পড়ো কেন? মানে বলতেছে খুব ধার্মিক লোক ও। আমি এটা পড়ার কারণে আমি ধর্মের কেউ না, এরকম কিছু বোঝানোর চেষ্টা করতেছে আমাকে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি এগুলো খুলে ফেলছি, খুলে ওর সামনে বসলাম। তো ও নিজেই কিন্তু হাফ প্যান্ট পরা ছিল। যাক, ওয়েট, মানে আপনার এইটা কি রিংটা? এটা হচ্ছে এই যে আমি চোখে দেখি না, একটু যেটা যদি বলতেন। অনেকে বলে গাতা, আচ্ছা, তার একটা ছবি আছে উইথ এটার মধ্যে। সিম্বল আর কি। এখন এটা তো আসলে এটা অন্যায় না কোনো কিছু, আমার কাছে ভালো লাগছে এই জন্য আমি কিনছিলাম। পড়েছেন, হ্যাঁ। আচ্ছা। আপনার হাত থেকে সব অর্নামেন্টস খুলে খুলে রাখা হলো, তাই তো? না, আমি ওটা নিজে খুলছি, যেহেতু এটা নিয়ে তিনি প্রসঙ্গ তুলেছে, আমি এটা খুলে ফেলছি। আর ওই হাতের সবকিছু হ্যাঁ, খুলে সবকিছু আছে? খুলে রেখে দিছি। উনি কি খোলার জন্য বলেছিল বা না, ইঙ্গিত আমি নিজের করেছিল? ইচ্ছায় খুলেছি। আচ্ছা, আমার কাছে এটা কেন যেন মনে হচ্ছে যে অনেক সময় এই ধরনের আংটি বা স্পাই ক্যামেরা থাকে, ছবিতে, হ্যাঁ, বা কলমে স্পাই ক্যামেরা থাকে। হইতে পারে এই জন্য উনি আংটির দিকে তাকাই বলছে চেকমেট, যার কারণে আমি খুলে ফেলছি। ওকে, তারপর? তারপরে সে বৈশা বৈশা অনেক কথা বলল, সৌদি আরবের কথা শোনায়, বাদশাদের কথা শোনায়, যেটা আমার সাথে কোনো রিলেটেড না। কি কথা শুনাইছে? যে সৌদি আরবের বাদশা এরকম হয়ে গেছে, ওই দেশটা এরকম হয়েছে, এটা হওয়ার কথা কি ছিল না। হইছে বাচ্চাদের? ওই যে ডিজিটাল হয়ে যাচ্ছে, আমেরিকা হয়ে যাচ্ছে, এরকম আচ্ছা। মানে যত ইসলামিক কথা সব আমার সাথে বলতে থাকে, ধর্মের কথা বলছে? ধর্মের কথা সব, আমাকে ধর্মের বাণী শুনাইতেছে। কারণ জানে আমি হুজুরদেরকে নিয়ে ভিডিও বানাই, হুজুররা আমাকে অনেক পছন্দ করে, আলেম সমাজ আমাকে অনেক ভালো জানে, এই জন্য ভাবছে আমি ওই মেন্টালিটির, তা আমার সাথে ওইগুলোই বলতেছে। ও অনেক ভালো ছেলে, ওর একটা ইচ্ছা যে মসজিদের যে ইমামগুলো আছে তাদের বেতন কম, তাদেরকে একটা মোবাইল ফোন উপহার দিবে, তাদের বেতন বাড়ানোর ব্যবস্থা করবে। ভালো উদ্যোগ নিছে, আমার কাছেও ভালো লাগতেছিল যে না, তার ভিতরটা এক, আমি হয়তো সেদিন বুঝতে পারিনি, ভুলটা আমারই ছিল। পরে ব্রো বললো যে তোমার এনি প্রবলেম, আজকে থেকে তোমার যদি টাকার দরকার হয় আমাকে বলবা, যত টাকা লাগে আমি দিব, তোমাকে যদি কেউ কিছু বলে আমাকে বলবা। মানে আমার সব কিছুর দায়ভার উনি নিচ্ছে, যে যা কিছু হয় তুমি বলবা, আর তোমার সাথে যেটা ঘটছে এটার জন্য আমি খুব অনুতপ্ত। এটা বললা সে আমাকে জড়ায় ধরে, ধরে তার বেডরুমে নিয়ে যায়, নিয়ে ওইখানে আমার সাথে অনেকক্ষণ আড্ডা দেয়। আমি তার জন্য একটা কোরআন শরীফ নিয়ে গেছিলাম, সেটা এখন পর্যন্ত তার সুকেসের একদম টপ উপরে রাখা হয়েছে। আপনি জানেন কিভাবে? আমার সামনেই তো রাখছে, এবং পরবর্তীতে যখন ব্লগ করতো আমি তো মাঝে মাঝে রুমের ব্লগগুলো দেখতাম, ওইখানে দেখতাম যেটা ওইখানেই আছে, এখনো আপনি হয়তোবা দেখতে পারবেন, ওইখানেই রাখছে। তারপর? তো এর পরবর্তীতে তো তৌহিদ আফ্রিদির সাথে আমার আর কোনোদিন ঝামেলা হয়নি। মানে আপনাকে ওখানে নিয়ে খাইয়েছিলেন তো? চা খেয়েছিলেন, আর যে কিছু আপনাদের খাওয়ান? মতোই এরকম ভাত, মাংস, পোলাও, বিরিয়ানি খাওয়ান? কোনো কিছুই না, যদিও দুপুরে গেছিলাম, তারপরও হয়তোবা বনে নাই বা অন্য কোনো ব্যস্ততার কারণে দেয়নি। যাই হোক, ওইটা বাদ, খাওয়ানটা তো মেন না, মেন হচ্ছে উনি আমার সাথে ভালো ব্যবহার করছে। আর যেহেতু বাংলাদেশের একজন টপ রেটেড কন্টেন্ট ক্রিয়েটর, সে আমাকে ডাকে উনি যে নিছে। আপনাকে টাকার কথা বলছিলেন, ওনার মানে মানে যে যত টাকা চান আপনাকে উনি সাপোর্ট করবেন, ওনার উৎসটা কি ছিল? অনুতপ্ত সে, যে আমার উপরে এরকম অন্যায় করা হয়েছে সেটার জন্য সে অনুতপ্ত, এটা প্রকাশ করছিল আমার কাছে। যে কিছুদিন আগে আমার কিডনির অপারেশন হয়েছে, আমি আচ্ছা। খুব অসুস্থ, মানে আফ্রিদি কিন্তু অসুস্থ ছিল। আফ্রিদি অসুস্থ হ্যাঁ, ছিল? অসুস্থ ছিল, ওনার একটা অপারেশন হয়, কিন্তু কিডনিতে কিসের অপারেশন? সেটা আমি জানি না, আমি ভিডিওতে দেখছিলাম, ছবি টবি রাহি ওরাই ছাড়ছে এরকম, মানে আপনাকে পেটানোর পর পেটানোর পরপরই? পরে, হ্যাঁ। আচ্ছা। তো হয়তোবা উনি চিন্তা করছে আল্লাহর বিচার হচ্ছে, হুম হুম ভয় আছে, এই জন্য অনুতপ্ত হয়ে আমাকে ডাকছে। হুম তো আমি তার সাথে মন থেকে মিলে যাই এবং মন থেকেই সবকিছু ঝেড়ে দিই, যে আচ্ছা। তৌহিদ আফ্রিদির সাথে আমার আর কোনো খারাপ সম্পর্ক নেই। তারপরে ঘটনার পরে প্রথম ভিডিও আপনি কবে বানানো শুরু করেন? 5ই আগস্টের কিছুদিন, মানে ওই ঘটনার পরে, তারপর থেকে তো আমি কন্টিনিউসলি আবার ভিডিও বানাই। তবে ডিবি আমাকে একটা কথা বলছিল, দেশের উন্নয়ন নিয়ে শুধু ভিডিও বানাবি, আর কিছু নিয়ে না, তোর যদি উন্নয়ন ছাড়া কোনো ভিডিও দেখি তাহলে তোকে আবার ধরে নিয়ম। এরপর থেকে যেহেতু আমার শেখ হাসিনার পক্ষে কথা বলতে হবে, এটাই তো বুঝাইছে, তা আমি আর কোনো রাজনৈতিক টপিকে ভিডিওই বানাইনি। ওদিন থেকে রাজনৈতিক টপিক বাদ দিয়ে দিই। এরপরে টিকটকে কে নাচানাচি করলো, কি করলো, এইগুলো নিয়ে কথা বলা শুরু করি। তারপর হুজুরদের নিয়ে কন্ট্রোভার্সি হলে আমি ওইগুলো নিয়ে কথা বলি, মানে পুরো রাজনৈতিক ইস্যুটাই বাদ দিয়ে দিই। আগে কিন্তু রাজনীতি নিয়ে কন্টেন্ট বানাইতাম আমি, এর পরবর্তীতে কন্টেন্ট ওইখানেই শেষ। তারপর তৌহিদ আফ্রিদির সাথে আমার এত ভালো সম্পর্ক হয় যে মাঝে মাঝে আমাকেও ফোন দেয়, আমিও ফোন দিই, যে ভাই এরকম হয়েছে, আপনাকে নিয়ে তো এরকম একটা ভিডিও বানানো দরকার এখন। পরে বললো ঠিক আছে বানাও, আমি নিজের থেকে বলছি, পরে আমি ওকে সাপোর্ট করে ভিডিও বানাই। ওই যে বন্যা হয়েছে ওইখানে সাহায্য করছে, এটা নিয়ে আমি ভিডিও বানাই, যে ব্রো একটা ভালো কাজ মানে করছে। 5ই আগস্টের পর? না, আগে, সব আগে। কোথায় বন্যা হয়েছিল? বন্যা তো এই যে বরিশালে মনে হইলো, ওকে ওকে। এইসব জায়গায়। আফ্রিদিতে যে কোনো বন্যার সময় মানুষের পাশে দাঁড়ায়, মানবতার ফেরিওয়ালা। ফেরিওয়ালাদের সংখ্যা অনেক বেশি ছিল বাংলাদেশে। 5ই আগস্টের পর কোনো রিক্সাওয়ালা খুঁজে পাওয়া যায় না, সব ভাগছে। তো 5ই আগস্টের পরে মানে সর্বপ্রথম আমাকে চাপ ক্রিয়েট করা হয়, অনেক কন্টেন্ট ক্রিয়েটররা বলতে থাকে, আমি নাম বলবো না,
তারা মোটামুটি হাই রেটেড, বলে তুমি তাড়াতাড়ি বলো তহিদ আফ্রিদি তোমার সাথে কি করছে। পরে আমি বললাম যে ভাই আমার সাথে সব মিউচুয়াল হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছিল যে আপনার সাথে ওই যে আমি যে 2-3 জনকে বলে আসছিলাম, ওনারা 2-3 জনকে বলছে, ছড়াইছে হালকা। আচ্ছা। আর তহিদ আফ্রিদির টিমমেটরা গর্বের সাথে তার আশেপাশের মানুষজনকে বলছে যে ভাই ওরে তো বেরাই না ইচ্ছা মতো পিটাইছি কালকে, গর্বের সাথে বলছে। ওরই টিমমেট, আমি জানি এরা ব্রো জানে। এর পরবর্তীতে ওইটা ওরাই ছড়ানোর পর এক একজন আমাকে চাপ ক্রিয়েট করে, মুখ খোলো ভাই, সময় হয়েছে মুখ খোলো, পোস্ট করা শুরু করছে। যদি মুখ না খোলো ভাববো তুমি দালাল, তহিদ আফ্রিদি তোমাকে টাকা দিয়ে দমায় রাখছে, তুমি তার বিরুদ্ধে যাবা না। টাকা কে দিয়েছিল তহিদ আফ্রিদি? না, আমার কোনো টাকা পয়সা দেয়নি। আমার একটা ভরসা ছিল যে কিছু হইলে আমি তহিদ আফ্রিদিকে ফোন দিব, ও আমাকে বাঁচাইতে পারবে, এরকম একটা ভরসা ছিল, যদি আমি কোনোদিন তাকে কোনো হেল্পের জন্য ফোন দেইনি। আপনার তহিদ আফ্রিদিকে এত প্রভাবশালী কেন মনে হতো? তহিদ আফ্রিদি আমাকে মারার আগে কেউ আমাকে কোনোদিন এইভাবে পিটায় নাই, তাও ডিবি অফিসের মতো একটা জায়গায় নিয়ে। আমাকে যদি রাস্তাঘাটে পিটাইতো ভাবতাম জিনিসটা সাধারণ, তবে একজন অসাধারণ মানুষের ফোন কলেই তো ডিবি অফিস কেঁপে ওঠে, এটাই তো সত্য। ডিবি অফিস তার ফোনে তার সাথে ভিডিও কলে কথা বলতেছে, তার কথা মোতাবেক আমাকে সবকিছু করতেছে, তার মানে তার তো ক্ষমতা অনেক, আমি এইটাই জানতাম। আচ্ছা, তারপর তহিদ আফ্রিদির সাথে আপনার একটা ভালো সম্পর্ক হলো এবং দেখা কি ওই একবারই হয়েছিল, এরপর আর দেখা হয়নি? কথোপকথন হতো, আপনাদের কথোপকথনের বিষয়বস্তু কি ছিল? এই যে মাঝে মাঝে উনি যখন ওই যে মানুষকে সাহায্য করতো, তখন ওনার টিমমেট ওই যে জুনায়েদ একজন ছিল, ও বা ব্রো নিজেও বলতো এখন তুমি কি করবা, এটা নিয়ে পজিটিভ ভিডিও বানানো যায় না? আমি নিজে বলতাম হ্যাঁ ভাই বানানো যায়, পরে আমি ভিডিও বানাতাম। কি পজিটিভ? যে সুন্দর করে বলতাম যে তহিদ আফ্রিদি বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, ভিডিওতে দেখাইতাম, এতটুকুই। আচ্ছা, এই যে তহিদ আফ্রিদি মানবতার ফেরিওয়ালা বা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এগুলো কি মানে মন থেকেই বলতেন? সেই সময় আপনার বন্ধুত্বটা কি এতটাই গভীর ছিল, নাকি আসলে চাপ প্রয়োগ বা ভেতরে একটু ভয় অনুভব থেকে বলতেন? কোনটা? একদম সত্যটাই বলি, তখন আমি মন থেকে বানাইছি। তাকে ভালোবাসা শুরু করলেন তহিদ আফ্রিদিকে? জি, যে আমাকে যে মারছে সে আমাকে ডাকাইছে, আর যে অনুতপ্ত, একটা ভুল করে যে অনুতপ্ত হয় তার চাইতে বড়, এর চাইতে বড় গুণ হইতে পারে না। তহিদ আফ্রিদি আমাকে মারাইছে একবার, ও চাইলে আমাকে প্রতিদিন মারাইতে পারতো, আমি কিচ্ছু করতে পারতাম না। সেখানে সে আমাকে ডাকায় তার বাসায় বেডরুমে নিছে, যেখানে ও ঘুমায়। মানে আমার কাছে তো অনেক বড় কিছু, একজন এত বড় কন্টেন্ট ক্রিয়েটর যে আমাকে ফোন দেয়, এটা আমার জন্য অনেক কিছু তখন। তো এটা ভেবে আমি আমার মন থেকে ভিডিও বানাইতাম। তার মানে মন থেকে আপনি আফ্রিদিকে মাফ করে দিয়েছিলেন? হ্যাঁ, অনেক আগে। আচ্ছা আচ্ছা, তারপর যখন আমাকে চাপ ক্রিয়েট করা হলো, পরে আমি 5ই আগস্টের প্রায় 3-4 দিন পরে আমি তহিদ আফ্রিদিকে একটা ভিডিও বানাই, যেখানে আমার সম্পূর্ণ ঘটনাটা বর্ণনা করছি, কিন্তু কে আমাকে ধরে নেওয়া হয়েছে ওই নামটা বলি নাই। চাপ ঠিকই আমি সামলে নিছি, কিন্তু ওর নামটা বলি নাই। এই জন্য অনেকে অনেক কিছু বলছে, তবে আমি কাটাই গেছি। তো সেই ঘটনাটাই যখন তহিদ আফ্রিদি গ্রেপ্তার হইলো, এতদিন কিন্তু তার সাথে আমার কথা হয় নাই, কারণ তাকে ফোনে পাওয়া যায় না, মেসেজ দিলে রিপ্লাই করে না। ওই ভিডিওটার পরে আপনার সাথে কথা বলেনি? কথা বলছে একদিন। কি বলছে? ফোন দিছে, প্রায় 1.5 ঘন্টা কথা বলছে। কি বলে? 1.5 ঘন্টায় বললো যে দেখো, সময় তো সবারই ভালো খারাপ আসে, তবে আমি তোমার অনেক বিশ্বাস করি, তুমি আমার কলিজার ভাই, তোমার আমি কিন্তু অনেক বিশ্বাস করি। এবং অনেকের কাছে বলতো যে ও আমার ভাই লাগে। আমি বললাম যে ভাই দেখেন, সিচুয়েশনটা এরকম হয়েছে, আমাকে চাপ ক্রিয়েট করা হয়েছে, যার জন্য আমি বলছি, কিন্তু আপনার নাম বলি নাই, আর নাম আমি বলবো না। কয় তোর সাথে আমার এই ভরসা আছে, তোর ভাই আছে না, তুই তো আমার ভাই, কালকে অফিস আয়। তখন আমি চিন্তা করলাম, ভিডিও দেখে অফিসে ডাকে আবার নি পিটাই। আমি বলি ভাই কালকে তো আমার একটু কাজ আছে, পরের দিন আসতেছি। আসিস তাহলে অফিসে, মাই টিভিতে আয়। পরে আমি যাইনি। দেশেই ছিলেন এবং মাই টিভিতে ছিলেন? আমাকে এরাও বলছে যে তুই ডিজিটালে ঢুকে যা, মাই টিভিতে ঢুকতে, তোর কাজ তো ভালো, তুই আয় আমাদের এখানে কাজ কর। তুই জব করেননি কেন? এমনিতেই। ভয় নাকি? না, ভয় তখন ওইরকম ভয় না, যেহেতু জয়েন করতে বলছে, এটা তো ভালো একটা জিনিস যে আমি সাংবাদিকতা করতে পারবো, এটা তো ভালো আমার জন্য। কিন্তু তখন চিন্তা করলাম আমার তো চ্যানেল আছে, আমার ক্যারিয়ার আছে, তখন এটা বাদ দিয়ে ওইখানে যেতে হবে, তো ওইটার চাইতে আমার ক্যারিয়ারই ভালো। আচ্ছা আচ্ছা, এই জন্য ক্যারিয়ারে থেকে যে আমি আর যাইনি। তারপর 5ই আগস্টের পর আপনি একটা ভিডিও তৈরি করলেন, যেখানে তহিদ আফ্রিদির নাম আপনি উল্লেখ করলেন না। আফটার দ্যাট কি হলো? তার পরবর্তীতে যারা চাপ ক্রিয়েট করছে, তারপর তারা বলতেছে তুমি নাম কেন বললা না, এটা বললা না। আমি বলি ভাই নামটা আমি তো তার সাথে মিলে গেছি, আমি মন থেকে মাফ করে দিছি। আজকে যা বলতেছি আপু আপনারা, আমি তো ভয় থেকে বলতেছি না, আমার কেউ চাপ ক্রিয়েট করার কেউ নাই। কারণ এখন কি চাপ আমাকে দিলে আমি আপনাকে বলতাম, আপনি প্রচার করতেন, সব সাংবাদিকরা আজকে প্রচার করবে। আজকে সবাই আমার সাথে আছে, সেদিনও থাকতো যদি আমি বলতাম। আমিও আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে এখানে কোনো চাপ প্রয়োগে তো আসেনি? কোনো চাপ প্রয়োগে আমিও তো আপনাকে চাপ প্রয়োগ করিনি, আপনি নিজের স্বেচ্ছায় তো এসেছেন। এখন আমি সত্যটা প্রকাশ করতে আসছি মানুষের সামনে। তহিদ আফ্রিদির প্রতি আমার কোনো ক্ষোভ এখনো নাই, তখনও ছিল না। এবং যখন ও গ্রেপ্তার হয়,
গ্রেপ্তার হওয়ার পর যখন ধরে নেয় তখন আমার কাছে খারাপ লাগতেছে যে একটা মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তার যে অপরাধ না থাকলে তো পুলিশ ধরে নাই, আর আদালতও তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে নাই, তার মানে অপরাধ করছে। কিন্তু যেহেতু আমি তাকে একটু পছন্দ করি, সেহেতু আমার কিন্তু তখনও খারাপ লাগতেছে ভিডিওগুলো দেখে। এরই মধ্যে মানুষ আমাকে ট্যাগ করা শুরু করছে, আমার ফেসবুক আইডিতে ঢুকলে দেখবেন, আমি দেখেছি, হ্যাঁ ওইখানে লিখতেছে যে তুমি এটা মুখ খোলো, এখনই সময়, এটা অনেক কিছু, না বললে আমি কাপুরুষ, দালাল। তো চিন্তা করলাম ঠিক আছে ভাই, আমি বলছি সবকিছু। কিন্তু আমার না জানতে ইচ্ছে করছে যে সায়েম ভাইয়া 5ই আগস্টের পর আপনি একটা ভিডিও বানালেন, তখন আপনি তৌহিদ আফ্রিদির নামটা উচ্চারণ করেননি, কিন্তু কেন? তখন কিসের ভয় ছিল আপনার? তখন ভালোবাসার জন্য। ধরেন আমি তাকে পছন্দ করতাম। তৌহিদ আফ্রিদিকে ভালোবাসেন? জি। আচ্ছা, কারণ ওই যে আমি একটা কথা বারবার বলছি, যে লোকটা চাইলে আমাকে মারতে পারে, তার দরকার নাই আমাকে ঢাকায় নিয়ে মিলামিশা চলা। ওকে, সে যেহেতু আমার সাথে মিলে গেছে, সে অনুতপ্ত। তাকে যখন গ্রেফতার করা হলো, এর পরবর্তীতে কি হলো যে আপনি প্রকাশ করছেন যে যেদিন গ্রেফতার হয়েছে সাথে সাথে আমাকে অনেকে ফোন দিছে মেসেঞ্জার দিয়ে, বলতেছে ভাই মিষ্টি খাও তাড়াতাড়ি। আমি কই ভাই কি হয়েছে? তখন আমি অনেক দূরে ছিলাম, অনলাইনে ছিলাম না। তো অনলাইন ঢোকা মাত্রই ফোন দিছে, ভাই মিষ্টি খাও। আমি কই কি হয়েছে ভাই? কয় তোমার তৌহিদ আফ্রিদির বাবারে তো ধরছে, এটা প্রথম দিন। আমি হ্যাঁ তৌহিদ আফ্রিদির বাবারে কেমনে ধরলো ভাই? সবকিছু বললো, এইতে গ্রেফতার করছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। অনলাইনে ঢুকে দেখলাম এরকম, আমি আর কোনো পোস্ট করি না এটা নিয়ে। পরে 2 দিন 4 দিন না যেতে তৌহিদ আফ্রিদি গ্রেফতার। আবারও বলতেছে ফোন দিয়ে একজন, তোমার তো আজকে খুশির দিন, তোমার তো ঈদ লাগছে। তো আমি ঢুকে দেখি আফ্রিদি গ্রেফতার। তা আমি তো কিছুই জানি না, যেহেতু আমি বাইরে থাকলে অফলাইনে থাকি, আপনার এখানে আসছে আমি অফলাইন, বাসায় গেলে আবার অনলাইন। সো এরকম অনলাইনে আমি বেশি থাকি না। তারপর এর পরবর্তীতে বাসায় এসে যখন এটা দেখলাম সবাই আমাকে বলতেছে ভিডিও বানাইতে, তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে আজকে সত্যটা বলি। তবে সেই সত্যটা বলার পর এটাও বলবো যে তৌহিদ আফ্রিদির সাথে আমি মিলে গিয়েছিলাম। যেমন আপনাকে আজকে বললাম যে আমার সাথে এরকম করছে, এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টে তার সাথে আমার ভালো সম্পর্ক। তারপর আপনি আপনার মুখ খুললেন। জি। এবং সবকিছু এখন আমরা জানতে পারছি যে আসলে আপনার সাথে ওই সময় কি হয়েছিল। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, সায়েম ভাইয়া, আপনি আগে কেন মুখ খুলেননি, কেন এখন খুলছেন? এই প্রশ্নের উত্তর আমি তো 5ই আগস্টের পর মুখ খুলছি, নাম বলি নাই। নাম বলেননি কেন? কারণ তার সাথে তো আমার একটা ভালো সম্পর্ক, তখনও তো আমি জানি না তৌহিদ আফ্রিদি। আপনি তো বলছেন এখনো আপনি তৌহিদ আফ্রিদিকে ভালোবাসেন, তাহলে তৌহিদ আফ্রিদিকে ভালোবাসলে কেন এখন এসে এটা বলছেন যে তৌহিদ আফ্রিদি আমাকে এই ধরনের বিপদে ফেলেছিল? এখন যদি না বলি, যারা পোস্ট করছে যে আমি তার কাছ থেকে টাকা খেয়েছি, টাকা খেয়ে চুপ করে আছি, আমি কাপুরুষ, এটা ওটা বলতেছে, নাম কেন বলি না? তখন তো আমি আজকে নামও বলছি, তৌহিদ আফ্রিদি আমার সাথে যা করছে A to Z সব বলছি। না আপনি বুঝেছেন, আমি বলছি এই যে আপনি অবশ্যই সুপুরুষ, কারণ আপনার সাথে ঘটে যাওয়া কথাটা আপনি বলেছেন। তো সেটা কেন 5ই আগস্টের আগে না বা 5ই আগস্টের পরবর্তীতেও না, গ্রেফতার হওয়ার পরেই কেন? এই সুপুরুষটা কেন গ্রেফতার হওয়ার আগে হলেন না? আগে ওই রকম চাপও আসে নাই যে আমাকে কেউ ওই রকম ভাবে বলে নাই যে তুই একটা দালাল, কাপুরুষ, এগুলো বলা হয় নাই। আর পরবর্তীতে যখন আমি দেখলাম গ্রেফতার হয়েছে, তখন এই জিনিসটা সবাই মোটামুটি মুখ খুলতেছে। তারই টিমমেট রাহি সব জায়গায় বইলা বেড়াইতেছে। রাহিকে তৌহিদ আফ্রিদি বড় করছে, এটা অস্বীকার করার কোনো অপশন নাই। তৌহিদ আফ্রিদির বাসায় থাকছে, খাইছে, যা লাগছে সব আফ্রিদি দিছে ওকে। ওইখান থেকে বড় হওয়ার পরে সে যদি পল্টি মারতে পারে বা সত্যটা প্রকাশ করতে পারে, রাহির সাথে যা হয়েছে ও বলে দিছে, তাহলে আমি কেন বলতে পারবো না? আমি তো রাহির চাইতে অনেক দূরে। আমিও তো একমত, কিন্তু সেই সময়টা কেন না? যখন প্রথম ভিডিওটা বানালেন সেই সময়টা কেন না? মুখ খুলছে, তাহলে সেটা ভয় ছিল? সেটা কি মুখ খুলেও নাই। আর আমি ভাবছি যেহেতু সবার স্বপনের সাথে ঘটনা ঘটছে, একমাত্র স্বপন কিন্তু মুখ খুলছে। আর আজকে আপনারা আরো যে 4-5 জন দেখতে পাচ্ছেন অনলাইনে, এরা কিন্তু মুখ খুলে না বা এরা আমাকে বলেও নেই। আর সবচেয়ে বড় কথা, স্বপনের কাছে কিন্তু তৌহিদ আফ্রিদি অনুতপ্ত না। স্বপনকে কোনোদিন ডাকায়ও নাই, তার সাথে কথাও বলে নাই। যেহেতু স্বপনকে ডাকায় নাই, স্বপনকেও কিন্তু কম অত্যাচার হয় নাই। তো আমাকে স্বপনের সাথে কি হয়েছিল আপনি জানেন? ওই যে ওটা মামলা দিছে, ওকে অনেকদিন ভিডিও করতে দেয় না, চ্যানেলগুলো নিয়ে নিছে ডিবি অফিসে, কাজ করতে পারে না, অনেক বড় ক্ষতি হয়েছে এটা ওর জীবনে। সো যখন আমার সাথে দেখলাম যে আফ্রিদি আমাকে ডাকাইছে, তার মানে সে আমাকে পছন্দ করে, নাহলে তো আমাকে ডাকাইতো না, স্বপনকে ডাকাইলো না। আফ্রিদি তো আপনাকে এখনো পছন্দ করে, তাহলে আপনি কেন আফ্রিদির নামে এইসব কথা বলছেন? হ্যাঁ আজকে আমি এগুলো বলছি কারণ সে আমার সাথে যা করছে আমি ওইটাও বলছি, এবং পরবর্তীতে সে যে আমার সাথে মিলে গিয়ে আমাকে কতটুকু হেল্প করতে চাইছে ওইটাও বলছি। আচ্ছা, দুইটাই বললাম আজকে। যেহেতু সবাই বলছে তাই আপনিও নিজে মুখ খুলছেন, তাই তো? আচ্ছা, আপনার সাথে যে অন্যায় হয়েছে, আপনি কি মনে করেন সেই অন্যায়ের কারণে আজকে তার সাথেও এই অন্যায় হচ্ছে, বা এটা প্রকৃতির প্রতিশোধ, এমন কিছু মনে করছেন? হ্যাঁ, আমি মন থেকে আফ্রিদিকে ক্ষমা করে দিছি, কিন্তু আল্লাহ তো ক্ষমা করে নাই। আল্লাহ কিন্তু সবকিছুর বিচারই করে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশে তৌহিদ আফ্রিদির চাইতে ক্ষমতাশালী বা তার সবার চাইতে ক্ষমতাশালী কে ছিল? শেখ হাসিনা। সে কিন্তু দেশ ছেড়ে পালাইছে।
এটা কি মানুষ পারছে? এটা তো আল্লাহর তরফ থেকেই হয়েছে। মানুষ তো একত্রে এর আগে অনেকবার হয়েছে, শাপলা চত্বর হয়েছে, শেখ হাসিনার পতন হয় নাই, কিন্তু এবারই কেন হইল? সেটা তো আল্লাহর তরফ থেকে সবকিছুর পতন হয় স্বৈরাচারের। তো আফ্রিদির যেটা হয়েছে, আফ্রিদি আমার সাথে অপরাধ একা যদি করতো, আমি তো মাফ করছি। হয়তোবা আমার সেদিন আমার আম্মার চোখের জল, আমার আব্বা যে কান্না করছে, আমি নিজে চিৎকার করে কান্নাকাটি করছি, আল্লাহ তো দেখছে। আমি তো বিচার আল্লাহর কাছে দিয়ে রাখছি, সেই বিচার আজকে হইতাছে। এবং সেই সাথে আরো যাদের সাথে অন্যায় করছে সব একত্রে হইতাছে, আমার একারটা না শুধু। আমি শুনেছি যে 5ই আগস্টের আগে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আপনি যার নাম বলছেন তিনি বা তার কিছু টিম মিলিয়ে এমন বলেছে যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে মেট্রো রেল এবং অন্যান্য বিষয়াদি যেগুলো আসলে নষ্ট করা হয়েছে সেগুলো নিয়ে ভিডিও বানানোর জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। সেটা কি, যেহেতু তৌহিদ আফ্রিদি সবসময় আপনাকে কল দিতেন এবং বলতেন যে তুমি আমাকে নিয়ে একটা পজিটিভ ভিডিও বানাও, আপনাকে পজিটিভ ভিডিওর জন্য কখনো চাপ দেওয়া হয়েছে বা বলা হয়েছে কিনা? না, আমাকে ওইভাবে বলা হয়নি। আমাকে কখনো কোথাও ডাকেও নেই যে তুমি এটা নিয়ে একটা ভিডিও বানাবে, আমি যাবো, তুমি আসো, এরকম কিছু কখনো বলে নাই। আমি বলতাম যে ভাই আপনি কোথাও যদি ব্লগ বানাইতে যান তাহলে আমাকে নিয়ে যান, ঘুরে আসবো না একসাথে। ঠিক আছে, তোমাকে পরের বার নিয়ে যাবো। ও নিত না, এরকম ছিল। আফ্রিদির কোনো গিফট আপনাকে দেয়া হয়েছে? পানি দিছিল। পানি? হ্যাঁ, জমজমের পানি দিছিল আমাকে এক বোতল, ওটা ভিডিওর মধ্যে আছে। মানে ওই দিনই? ওই যে যেদিন আমি বাসায় গেলাম সেদিন। কি করেছেন ওই পানিটা? রেখে দিছি এখনো। ভয়ে নাকি? ভয়ে না, এমনিতে আমি ওটা খুলিও না, এইভাবে রেখে দিছি, উপহারের জায়গায় থাক। একটু বলে রাখি দর্শক, যেহেতু সাইম ভাই এখানে কথা বলছে, উনি এক পক্ষ, আমরা কিন্তু জানি না অপর পক্ষের কোনো কথা বলার আছে কিনা, বা এটাও হতে পারে সাইম ভাই এখানে অনেক কিছু গোপন করতে পারে, আবার হতে পারে উনিই সত্য বলছে। তবে সত্যের জয় সবসময় হবে, এটা আমরা নিশ্চিত। তো সেক্ষেত্রে যেহেতু এক পক্ষ থেকে কথা বলছি, এটাকেই যে একদম চিরন্তন সত্য সেটা কিন্তু আমরা কখনোই ধরে রাখি না। এটা একটা এই প্রোগ্রামটারই প্যাটার্ন। আমরা যদি অপর পক্ষ থেকে শুনতে পারতাম তাহলে হয়তো বা দুটো সন্নিবেশ করে তারপরে আমরা সঠিক তথ্যটা জানতে পারতাম। আপাতত যেহেতু এক পক্ষ আছে, আমরা এক পক্ষ থেকেই জানছি। একটু বলছিলাম যে আপনি নিশ্চয় জেনে থাকবেন তৌহিদ আফ্রিদি যখন গ্রেফতার হলেন, তারপর বিভিন্ন কিন্তু মেসেজ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন খবর দেখতে পাচ্ছি তৌহিদ আফ্রিদির ক্যান্সার হয়েছে। এই বিষয়টা কি আপনি আগে জানতেন? না, ক্যান্সারের বিষয়টা তো আমি জানতাম না, বা তার টিমমেটরাও কখনো বলে নাই। শুধু যে একবার অপারেশন হয়েছিল, তার কিডনি নাকি একটু ঝামেলা, ওটা ঠিক হয়ে গেছে, এতটুকুই জানতাম। পরবর্তীতে তার সম্পর্কে এরকম কিছু জানতাম না। আপনি তো বেশ কাছের মানুষ ছিলেন। বেশ কাছে না, শুধু মেসেঞ্জারে কথা হইতো মাঝে মধ্যে, তাও। ওকে ওকে, তাহলে এই বিষয়টা আপনি জানতেন না। আপনার কি খারাপ লাগছে তার জন্য? আমি এটা বলবো যে কেন খারাপ লাগছে, ক্যান্সার হয়েছে তো এটা আমি জানি না, এটা আমি শুনতেছি, এবং আদালত তো সেটার কোনো প্রমাণ পাই না এখনো। যখন পাবে তখন বুঝবো যে হ্যাঁ আসলেই হয়েছে। সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছি, আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে ওনাকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছে, উনি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, হা করে নিঃশ্বাস নিচ্ছেন, এই বিষয়গুলো কি আপনি দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আপনি এই নিয়ে কোনো প্রতিক্রিয়া আছে আপনার? যে আপনি বলছিলেন তৌহিদ আফ্রিদিকে আপনি ভালোবাসেন, তো সেক্ষেত্রে আপনার ভালোবাসার মানুষের এই অবস্থাতে আপনার কি প্রতিক্রিয়া? আমার কাছে মনে হচ্ছে যে অনেক গরম ছিল সেদিন, অনেক মানুষজন ছিল, এই গরমে সেই গরমটা সহ্য করতে পারে নাই, কারণ সবসময় তো এসির মধ্যে থাকছে, আর কোনোদিন লাঠির বাড়িও খায় নাই, তো এবার হয়তো খেতে হবে। তো আমি চাই যে আমাকে যেরকম 20টা লাঠির বাড়ি মারছে পিছনে, এরকম একটা লাঠির বাড়ি যেন আফ্রিদি না খায়, কারণ আমি সহ্য করে আসতে পারছি। ধরেন আমি তো আর ওর ক্লাসের লেভেলের লোক না, আমি সহ্য করছি, সেটা আফ্রিদি সহ্য করতে পারবে না। বাহ, চমৎকার। ওনার ওয়াইফও প্রেগন্যান্ট, আমরা যতটুকু শুনলাম 6 মাসের প্রেগন্যান্ট। এই ব্যাপারে আপনাকে কিছু জানানো হয়েছিল? এটা তো তাদের একান্ত গভীর বিষয়, এটা তো আমার সাথে শেয়ার করবে না কবে কি করছে। আচ্ছা, আপনি যেদিন বাড়িতে গেলেন তাদের বাড়ি ঘরে কেমন দেখলেন, কি দেখলেন? যেহেতু বড় লোক বলা হয়, রিচ পরিবার তাদের, তো ওইরকমই ছিল যেরকম হওয়ার কথা। তার 2-3টা গাড়ি ছিল, মার্সিডিজ, বিএমডব্লিউ নিচে, আর উপরে বাসা খুব সুন্দর করে সাজানো। আপনাকে গাড়িতে ঘুরায় নেই? না, আমি কোনোদিন তার গাড়িতে উঠতেও চাই নাই। আপনার কি তৌহিদ আফ্রিদির উদ্দেশ্যে কোনো বার্তা আছে ক্যামেরায় দিতে পারেন? শুধু তৌহিদ আফ্রিদির উদ্দেশ্যে না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলতে চাই আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, যে আপনার যদি অনেক ক্ষমতা থাকে, টাকা পয়সা থাকে, আপনি কোনোদিন স্বৈরাচার হয়ে উঠবেন না। প্রত্যেকটা স্বৈরাচারের কিন্তু বিচার হয়, যেরকমভাবে আপনার চোখের সামনে জলযন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনার হয়েছে, এই ছাড়াও আরও যার আছে সবারই কিন্তু হবে। আপনারা দেখছেন ফেরাউনেরও কিন্তু বিচার আল্লাহই করছে। সো টাকা পয়সার ক্ষমতা কখনোই চিরস্থায়ী না। আজকে তৌহিদ আফ্রিদিকে ধরে নেওয়ার পর যদি মাই টিভিটা বন্ধ হয়ে যায় কোনোভাবে, তারপরে যে ইলিয়াস ভাইয়ের ভিডিওর মধ্যে দেখলাম জায়গা দখল করছে, মানুষের বাড়ি দখল করছে, এগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে কিন্তু তার টাকা পয়সাটা থাকবে না, টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে সে আবারও আমার লেভেলে চলে আসবে, আমারও কিছু নাই, তৌহিদ আফ্রিদিও তখন কিছু থাকবে না।
তখন চাইলে আমি তাকে নিয়ে ভিডিও বানাইতে পারবো, সে চাইলে আমাকে নিয়ে ভিডিও বানাইতে পারবে। ফাইট হবে কন্টেন্টে, কোনোদিন ফিজিক্যালি আমাকে নিয়ে এরকম হ্যারাস করতে পারবে না। সো আপনারা যারা স্বৈরাচার হইতে চাচ্ছেন, ক্ষমতার অপব্যবহার করতে চাচ্ছেন, তারা এদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। এর পরবর্তী ধরেন আজকে আপনার ক্ষমতা আছে, আপনি কারোর সাথে অন্যায় করছেন, সে চুপ করে আছে, তবে যেদিন আপনার ক্ষমতা থাকবে না, প্রত্যেকটা মানুষ আমাদের মতো করে মুখ খুলবে, সেদিন কিন্তু আপনার মানে সাজাটা অনেক বড় হবে। কারণ আপনি আমাকে ব্যক্তিগতভাবে একা পিটাইছেন, সেদিন 17 জন 20 জন মানুষ একত্রে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে, সেটা সহ্য করতে পারবেন না, লোডও আপনি নিতে পারবেন না। সো কেউ স্বৈরাচার হয়ে উঠবেন না কোনোদিন। অবশ্যই অন্যায়কারী অবশ্যই শাস্তি পাবে, প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে যেটা আমরা বিশ্বাস করি। আপনি বলছিলেন একটা সময় যদি অবৈধভাবে সম্পত্তি দখল হয় বা এরকম হয়, তাহলে একটা সময় আপনিও, আমারও যেমন কিছু নেই, আপনিও সেই জায়গায় নামবেন। তো সেক্ষেত্রে এমন যদি পরিস্থিতি হয়, আপনাকে যিনি আপনার ভাষ্য মতে যিনি অন্যায়ভাবে পিটিয়েছেন বা পেটানোর পেছনে যিনি কারিগর ছিলেন, এমন যদি ভাষ্য হয় যে তিনিও আপনার সমপরিমাণ জায়গায় আছে, আপনি কি তাকে হেল্প করবেন? বা আপনার থেকেও নিচুর জায়গায় আছে, আপনি কি তাকে সাহায্য করবেন? অবভিয়াসলি আমি তাকে হেল্প করব। যদি তার পেজগুলো চলে যায়, অনেক হ্যাকাররা বা স্প্যামাররা তার পিছনে লাগছে, যদি তার পেজ চলে যায়, আমি আমার জায়গা থেকে হেল্প করব, সে আবার উঠে দাঁড়াক, সে কন্টেন্ট ক্রিয়েশনে আসুক। আমি তাকে পছন্দ করি, সে একজন ইউটিউবার হিসাবে। তার ব্যক্তিগত লাইফ কিন্তু আমি জানি না, এবং সেই বিষয়ে আমি তাকে পছন্দ করি না। আমি যেহেতু জানি না, আমি তাকে চিনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, ওই হিসাবে আমি কন্টেন্ট নিয়ে ভিডিও, মানে একটা ভিডিও বানাইছি আমি তাকে নিয়ে। আমি তো ফিজিক্যালি তাকে কখনো ধরি নাই, মারি নাই। সো সে কিন্তু কন্টেন্টকে বেস করে নিয়ে আমাকে পিটাইছে। সো ফাইটটা এরকম হওয়া দরকার ছিল যে আমি আপনার বিরুদ্ধে একটা কন্টেন্ট বানাইছি, আমি কিছু পয়েন্ট তুলে ধরছি, আর ওইটা নিয়ে আমি ধরেন রোস্টিংই করলাম, আপনারে পচাইলাম। আপনি আমার কি কি জায়গায় প্রবলেম আছে ওইগুলো খুঁজে বের করে আপনি আমাকে পচান, এটা কন্টেন্ট ফাইট অনলাইনে হবে। সেটা আপনি তো ফিজিক্যালি নিয়ে গেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে রোস্টিং ভিডিও এবং এই যে কন্টেন্ট ক্রিয়েশন, আপনারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কি ধরনের হওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রশ্নটা যেহেতু আপনি করছেন, এখন সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, অলরেডি আমি সমস্যার সম্মুখীন হইছি। আপনি তো আসলে অন্য ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, ভিডিওর মাধ্যমে হইছে। কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কি এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়া উচিত? কখনোই না, বাইরের দেশগুলোতে হচ্ছে না। আপনি ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়ার সবচেয়ে বড় রোস্টার হচ্ছে ক্যারি মিনাটি। সে মানুষকে গালিগালাজ করে ভিডিও বানাচ্ছে, তাও সালমান খানকে নিয়ে গালি দিচ্ছে। সালমান খান তো কোনো কিছু করছে না ওকে। সালমান খান কি আফ্রিদির চাইতে মানে ক্ষমতা কম? কোনো কিছুই হচ্ছে না কিন্তু বাইরের দেশগুলোতে। তবে বাংলাদেশের মধ্যে যারা রোস্টার আছে, গালি তো দূরের কথা, একটা পয়েন্ট নিয়ে যদি কথা বলে পরের দিন জিডি করে, থানায় নিয়ে মামলা করে, তারপর তাকে ধরে নিয়ে যায়। এরকম অহরহ রোস্টার আছে যাদেরকে ধরে নিয়ে পিটাইছে। আপনি তাদের নাম জানেন? নাম কি আপনি তাদের ভিডিওর মধ্যেই তো দেখতে পারবেন। আমি এরকম অনেকের ভিডিও দেখছি, নামও মনে নাই, এরকম নিয়ে নিয়ে তাদেরকে হ্যারাস করা হয়েছে, মামলা দিচ্ছে। আচ্ছা, সম্প্রতি দেখতে পাচ্ছি তৌহিদ আফ্রিদির ফ্রেন্ড বা ছোট ভাই যাই বলেন না কেন, তানভীর রাহি কথা বলছে ওনাকে নিয়ে, এবং কত এমন বলছিল যে ভিডিওতে আপনারা যেমন দেখেন, ভিডিওর বাইরে তিনি একজন অনেক ধরনের কথা বলেছে আর কি, আমার মনে নেই নামটা, বসু সম্ভবত বলেছে আমি যদি ভুল না করে থাকি, তো বা ভয়ঙ্কর কিছু একটা বলেছে। তো সেক্ষেত্রে এই যে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে একটা সময় তো তৌহিদ আফ্রিদি তানভীর রাহিকে অনেক বেশি আদর করতেন বা ভাইয়ের চোখে দেখতেন, বিশ্বাস করতেন, এখন তানভীর রাহি এই ধরনের কথা বলছে। আপনার ভাষ্য মতে এমন একটা কথা শুনেছি যে তানভীর রাহি আপনাকে ফোন দিয়ে প্রথম ডাকটা দিলেন, তার মানে তিনিও তো এই আপনাকে পেটানোর সাথে সম্পর্কিত। তানভীর রাহি, আমি কি ভুল বলেছি? না, ধরা যায় অবশ্যই সম্পর্কিত, কারণ প্রথম ফোন কলটাই তানভীর রাহির কাছ থেকে আসে। কিন্তু তিনি তৌহিদ আফ্রিদি অ্যারেস্ট হওয়ার পর যখন সবাই মিলে তাকে অ্যাটাক করছিল, সোশ্যাল অ্যাটাক, তখন তিনি আবার তৌহিদ আফ্রিদি সম্পর্কে বলছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, বা তানভীর রাহির সাথে আপনার এই ব্যাপারে কথা হয়েছিল কিনা? রাহির সাথে আমার একদিন কথা হয়, এই কিছুদিন আগেই, আজকে মানে ওর সাথে দেখা হইতে পারে। আচ্ছা, তো আজকে রাহিকে আমি জিজ্ঞেস করলাম দুদিন আগে যে তুমি তো মুখ খুলতেছো, সবকিছু বলতেছো, তোমাকে কি আসলে বেল্ট খুললা প্যান্ট খুলে পিটাইছে? বলতেছে হ্যাঁ ভাই এটা সত্য, মানে ওকেও নাকি মারধর করা হয়েছে। তবে এটার পিছনেও নাকি রিজন আছে, যেটা রাহি বলে নাই। কোনো না কোনো কারণেই তো পিটাইছে, এমনিতে তো আর পিটায় না। এখনো বলেনি, রাহি সেটা বলে নাই। আচ্ছা, মানে তিনিও অত্যাচারিত হতেন? হতেন, শুধু তিনি না, মানে তার কাছ থেকে শুনছি যে তার টিমমেটের প্রত্যেকেই মোটামুটি তার কাছ থেকে অত্যাচারিত। কিন্তু আপনার ভাষ্য মতে তার এই অপরাধের, তৌহিদ আফ্রিদির অপরাধের সাথে এই টিমে তো রাহিও একজন পার্ট। জি, কিন্তু তাহলে এতদিন কেন মুখ খুলেনি, এখন কেন রাহি মুখ খুলছে? তিনি কি দাস হিসেবে ছিল সেখানে? সেটা আসলে রাহির বিষয়, কারণ আমি তো রাহির সম্পর্কে তো জানি না, বা আমি তাদের ভালো যেরকম বাঁচতাম তার চেয়ে 3 গুণ ভয়ও পাইতাম তাদের পুরো টিমটাকে, শুধু আফ্রিদিকে একা না। রাহিকেও ভয় পেতেন? অবশ্যই, রাহি তো আমাকে আগে ফোন দিছে, ওকে তো ভয় পাইতামই আমি। আর এতদিন রাহি ছিল আমার বড় ভাই,
আমি কিন্তু সবসময় তাদেরকে আপনি করেই ডাকছি, যেহেতু তহিদ আফ্রিদি বয়সে আমার থেকে ছোট, জাকারিয়াও আমার ছোট হবে, রাহি তো আরো অনেক ছোট, সবাই ছোট হবে, তারপরেও তহিদ আফ্রিদি আমাকে তুই বলে ডাকছে, তুমি বলে ডাকছে, সমস্যা নেই, বড় লোক মানুষ ডাকতেই পারে। সো আমি ওটা মেনে নিছি। রাহিও কিন্তু আমাকে মানে তুমি বলেও ডাকছে অনেক সময়, কিন্তু এখন কিন্তু আপনি করে ডাকে, মানে তার ক্ষমতার পরিবর্তন হচ্ছে, এটা বোঝা যায়। রাহি কি ভয় পেয়েছে? আমাকে তো ভয় পাওয়ার কোনো কিছু নাই, ও নিজেও এখন বুঝতেছে যে আমার বাস্তব হইলে সব সত্যি বলতে হবে। ও তো ভিডিওতে বলছেই যে আমার বাস্তব হইলে এখন সব বলতে হবে, বলে দিছি। আচ্ছা, মানে নিজের গা বাঁচানো। হ্যাঁ, গা বাঁচাচ্ছে। এবং আমি দেখলাম যে জুলাইয়ের কিছু ভিডিও, মানে আন্দোলনে তিনি এরকম মানে আন্দোলন করছিলেন, এরকম কিছু ভিডিও দিয়েছে, এই ব্যাপারে কিছু বলতে চান? 5ই আগস্টে অনেক আওয়ামী লীগের সদস্যরা কিন্তু রাস্তায় পতাকা নিয়ে নামছে, কারণ জানে এখন তো আমার মানে ক্ষমতা নাই, এখন যে ক্ষমতায় আসবে তার সাথে মিশতে হইলে তো আমার নামতে হবে রাস্তায়, এই জন্য অনেকে কিন্তু নামছে। যারা স্বৈরাচারের পক্ষে ছিল তারাও রাস্তায় নামছে, এরকম রাহিও কিন্তু একটা সময় আওয়ামী লীগ করছে আমরা শুনছি, তো রাহিও কিন্তু রাস্তায় নামছে। আসলে কে পক্ষে কে বিপক্ষে সেটা নিয়ে আমরা আসলে আর নাই কথা বলি, এটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। রাজনৈতিক মতাদর্শ সবারই থাকতে পারে, সবার রাজনৈতিক মতাদর্শের প্রতি আমরা শ্রদ্ধাশীল। যাই হোক, একটা বিষয় একটু জানতে চাই, আপনার সম্পর্কে আমাদের কখনো জানা হয়নি যে আসলে সাহেম শাহরিয়ার কেমন পরিবার থেকে উঠে এসেছে, সাহেম শাহরিয়ারের ভেতরে কোনো কষ্ট আছে কিনা, স্ট্রাগল আছে কিনা, ছোট্ট করে কি আমরা গল্প শুনতে পারি? খুবই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসি আমি। আমার বাবা একটা চাকরি করতো, আমার পরিবারটাকে খুব কষ্ট করে চালাতো। বাবা কি করতেন? ড্রাইভিং করতেন। আচ্ছা, সরকারি কোনো? না না, প্রাইভেট। প্রাইভেট। তো ওইটা করে আমার পরিবার চালাতো। তো ওই সময় আমরা ভাড়া থাকতাম, ভাড়া বাসার যে ভাড়া দেওয়াটাও কিন্তু ঢাকা শহরে কম না। আর আমরা ভাই হচ্ছে 3 জন, বোন হচ্ছে 1 জন, আমি সবার ছোট। তো পুরো পরিবারটাকে আমার বাবা চালাতো। তো তার অনেক কষ্ট করেই আমাকে বড় করছে। আর কন্টেন্ট ক্রিয়েশনে আমি 2014 সালে আসি, তখন বাংলাদেশে অত কন্টেন্ট ক্রিয়েটর ছিল না, ছিল সালমান মুক্তাদির, ম্যাঙ্গো স্কোয়াড, মজার টিভি, এই 2-4টা কন্টেন্ট ক্রিয়েটর ছিল, তাদের মধ্যে আমি একজন। তো যেহেতু আমার ভালো ফোন নাই, আমার ডিএসএলআর ক্যামেরা নাই, টাকা পয়সা নাই, তো আমি কন্টেন্ট এরকম বানাইতে পারি নাই। ছোট ভাইদের কাছ থেকে স্যামসুনি মোবাইল নিয়ে ভিডিও করতাম। তারপরে ও মাঝে মাঝে যখন ফ্রি হইতো, ওর মোবাইলে বসেই টুকটাক এডিট করতাম আর কি, শিখতাম ইউটিউব দেখে দেখে। তো ওর মোবাইল ইউজ করে করে কন্টেন্ট বানাইছি প্রায় এরকম 2-1 বছর। দেখা যেত 6 মাসে 2টা কন্টেন্ট দিতাম। মোবাইল ফোন নাই, কিভাবে দিব? ফানি ভিডিও বানাইতাম। আপনি কিছু করতেন সেই সময়? পড়াশোনা করতেন। ওটার পাশাপাশি এগুলো করতাম। তারপর 2016 লাস্টের দিকে আমি বাসায় বললাম যে আমাকে একটা ডিএসএলআর ক্যামেরা কিনে দাও। তো যেহেতু আমাদের ওই সামর্থ্য নাই, ওই আমলে ডিএসএলআর কিনা মানে 40-50 হাজার টাকা, আর আমাকে এটা কেনই দিবে, আমি এটা দিয়ে কি করব, এটা তাদের প্রশ্ন। পরে আমার দুলা ভাই, সে আমাকে বললো ঠিক আছে, আমি অর্ধেক টাকা দিই, বাকিটা তুমি ম্যানেজ করো। পরে আমার একটা ছোট কম্পিউটার ছিল নষ্ট, আমার বন্ধু দিছিল যে এটা ঠিক করে তুই এডিটিং কর। তা আমি ঠিক করতে পারি না, ওইটা বিক্রি করলাম 1000 খানেক টাকা। আমার হাতে একটা ফোন ছিল বাটন, এগুলো সব বিক্রি করে তারপরে আর কি আমি একটা ক্যামেরা কেনার সাহস পাই। আমার অনেক বন্ধুর 1000 করে টাকাও দিছে আমার টিমে। আচ্ছা, তাই? হ্যাঁ, সবারটা নিয়ে এই ক্যামেরাটা এখনো আছে বাসায়। তো সবার কাছ থেকে টাকা নিয়ে আমি ডিএসএলআর কিনি। তার পরবর্তীতে শুরু হয় আমার মাঝে মাঝে কন্টেন্ট বানানো, ফানি ভিডিও। আর সফলতা আসবে আসবে এই মোমেন্টে আমার ইউটিউব চ্যানেলটা ডিসেবল করে দেয়। কারা? স্প্যামাররা। আচ্ছা, মানে অনেকেই। তো তারা আমার চ্যানেলটাকে রিপোর্ট করে নষ্ট করে দেয়। এর পরবর্তীতে তো আমার উঠার আর কোনো মাধ্যম নেই, আবার স্ট্রাগল করা শুরু করলাম। তারপর থেমে গেলাম। এর পরবর্তীতে চিন্তা করলাম না, এটা মনে হয় আমাকে দিয়ে হবে না। তবে তাও একটা ইচ্ছা আছে, ফোকাস, যে আমি একদিন ইউটিউবার হব। টাকা যে আসে ইউটিউব থেকে আমি জানতাম, কিন্তু কত টাকা আসে আমার কোনো ধারণা নেই, আর টাকার জন্য কাজ করি নাই। আমি ফার্স্ট পেমেন্ট পাইছি 2 বছর পর $100। আচ্ছা, কত টাকা পেয়েছিলেন? $100। তখন ওই আমলে $100 মনে হয় 8500 বা 8000 টাকা, 84 টাকা ডলার ছিল। তো ওইটা পেয়ে যে খুশি হয়েছে, আর আমি চিন্তা করলাম এখান থেকে টাকা আসে, তার মানে কাজ করা যায়। এর পরবর্তীতে যে কন্টিনিউসলি করব, টিম আসছিল আমার, ওই টিম সবাই এক এক কাজে ব্যস্ত, আর কেউ আসতে পারে না, ফানি ভিডিও বাদ। তো আমার তো কোনো রুম নেই, এর মধ্যে লকডাউন পড়ে গেল। রুম নেই বলতে? ভিডিও বানানোর মতো কোনো স্টুডিও নেই। স্টুডিও থাকলে তো ওই আমলে আমি ফাটাই দিতাম, অনলাইন ছিল না, তার কারণে আমি থেমে যাই। এর মধ্যে লকডাউন, করোনা ভাইরাস চলে আসে বাংলাদেশে। তখন বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটরের পয়দা হয় আর কি, যাদেরকে আপনারা এখন দেখেন ট্রেন্ডে থাকে সবসময়, এরা তখন আসে। কিন্তু তখন এর আগে থেকে কিন্তু আমরা কাজ করছি, কিন্তু আসতে পারি নাই, আমার কিছু ছিল না গ্যাজেট। পরবর্তীতে একটা হুজুর আমাকে একটা রুম দেয়, যে তুমি আমার রুমে বসে ভিডিও বানাও। একটা দেয়াল ভাড়া দিছে আমার কাছে, জাস্ট এই দেয়ালটা আপনার 1000 টাকা মাসে। মানে আপনার আশেপাশে কেউ? হ্যাঁ, আমরা যে ফ্ল্যাটে থাকতাম দোতলায় উনি থাকতো। তো একটা ফ্ল্যাট 1000 টাকা দিয়ে ভাড়া নিয়ে
1 ঘন্টার জন্য প্রতিদিন। আমার একটা পোস্টার যেটা এখনো ভিডিওর পিছনে থাকে, ওইটা আমি দেয়ালে টাঙাইলাম এবং ওইখানে এসে ওই ক্যামেরাটা দিয়ে ভিডিওটা করতাম 1 ঘন্টা করে, তারপর বাসায় গিয়ে এডিট করতাম, আপলোড করতাম। তো হঠাৎ করে একদিন একটা ভিডিও ইউটিউবে মানে টান দেয় যে 1 ঘন্টায় 1 লক্ষ ভিউ হয়ে যায়। কোনটা? ওই ভিডিওটা এখন তো ওই চ্যানেলেই নাই, দেখাবো কেমনে। আচ্ছা। তো টান দেওয়ার পরে আমি তো খুব খুশি যে না, আমি এখন রোস্টিং ভিডিও বানাচ্ছি, মানুষ আমাকে দেখতেছে, তাহলে এটাই কন্টিনিউয়াসলি করি। এরপর হুজুরে বললাম, হুজুর 500 টাকা বেশি দেই, আপনি আমার প্রতিদিন 2 ঘন্টা করে দেন, মানে দেয়ালটা। আর হুজুর 2টা রুম নিয়ে থাকতো, এক রুমে থাকতো, এক রুম খালি। পরে যখন দেখলাম যে আমার 6 মাস $100 হয়ে যেতেছে, মানে ইনকাম হচ্ছে তাড়াতাড়ি, যেখানে 2 বছর $100 সেখানে 6 মাস $100, হুজুরে বললাম, হুজুর আমাকে একটা রুম দিয়ে দেন, আমি ভাড়া নিই 2500 টাকা। পরে হুজুর আমাকে একটা রুম দিল। এর পরবর্তীতে শুরু হলো আমার স্ট্রাগল পুরা। আমি একদিনে 10টা-15টা ভিডিও বানাইছি, নিউজ এরকম গেছে সারাদিন, মানে শুট দিছি একদিকে এডিট করছি, যত নিউজ আছে সব কভার করতাম। এবং এডিট করতেন কিভাবে? তখন তো একটা নর্মাল পিসি আছে, আচ্ছা। খুব কষ্ট করে এডিট করছি, ওই ভালো কোনো রেন্ডার করতে পারি নাই, ভালো ফুটেজ দিতে পারি নাই, কিন্তু যা দিছি প্রত্যেক ভিডিওই কিন্তু আমার মিলিয়ন হিট খাইছে। তখন আমি ইউটিউবে মিলিয়ন, আর ওই আমলে ইউটিউবে মিলিয়ন ভিউ নেওয়া কিন্তু অনেক কিছু। তখন আমি ফেসবুকে আসি নাই। তো একদিন আমাকে একজন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর বললো, ভাই আপনার ভিডিও এইটাই আপনি ফেসবুকে আপলোড করেন, তাহলে দেখবেন এখান থেকে আপনি তো ফালাই দিতেছেন ভিডিওটা, ওইটা এখানে দেন। পরবর্তীতে আমি 2-3 দিন দিলাম, দেখলাম পাবজি নিয়ে একটা ভিডিও করি, যেটার কারণে আমাকে সবাই চিনে ফেসবুকে। পাবজির বিরুদ্ধে একটা ভিডিও বানাই যে এইগুলো খেলা হারাম, ওই ভিডিওটা রাতারাতি ফেসবুকে 84 মিলিয়ন ভিউ হয় 3-4 দিনের মধ্যে। তো আমার পেজ নতুন খুলছি মাত্র, ওই পেজটা 1 লক্ষ ফলোয়ার হয়ে যায় 2 দিনের মধ্যে। তো ফেসবুকে আমি উঠে যাই। এর পরবর্তীতে যেই ভিডিও দিছি 10 মিলিয়ন 5 মিলিয়নের নিচে কোনো ভিডিওর ভিউ নেই ফেসবুকে। এখানে ইউটিউবে হচ্ছে, এখানে ফেসবুক হচ্ছে। আর ওই সময় ফেসবুকে 1 মিলিয়ন ভিউতে প্রায় $100-150 দিত। তো সেইখানে আমার 10 মিলিয়ন ভিউ গেলে আমি কত টাকা পাইছি? 1-1.5 লক্ষ টাকা করে একটা ভিডিওতে। সর্বোচ্চ কত টাকা পেয়েছিলেন ফেসবুক আর ইউটিউব থেকে, মনে আছে? সর্বোচ্চ প্রায় 15 লক্ষ টাকার মতো এক মাসে। 15 লক্ষ টাকা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আমার সর্বোচ্চ ছিল। তার পরবর্তীতে 4 লক্ষ 5 লক্ষ এরকম টাকাও আসছে অনেকদিন। আর এখন হচ্ছে 1 লক্ষ টাকা কামাইতে কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। এখন ফেসবুক টাকা দেয় না, আপনারাও জানেন কন্টেন্টে। তো আমি যেহেতু ফেসবুকের যে স্ট্রাগলের যে মোমেন্টগুলো আপনাকে বললাম সফলতার, এর মধ্যে ব্যর্থতার গল্প হচ্ছে আমি যতবার উঠতে নিছি আমার প্রত্যেকটা পেজ ধ্বংস করে দেওয়া হয়েছে। খারাপ করে স্ক্যামার। ধরেন আমি আপনাকে রোস্ট করলাম, আপনাকে পচাইলাম, আপনার খারাপ লাগছে, আপনার স্প্যামার বন্ধুকে বললেন ওর পেজটা একটু দেখ, সে আমাকে স্ট্রাইক দিয়ে দমাই দিছে। এটা থেকে মানে মুক্তি পাওয়ার উপায় কি? কোনো ওয়ে নাই। যারা পারে তারা আপনার এই চ্যানেলও খেয়ে দিতে পারবে, যেখানে আজকের ইন্টারভিউটা আপলোড হচ্ছে, তারা চাইলেই পারবে। তো এরকম ভাবে আমার পেজগুলো খেয়ে দেয়। আমি 2 দিন পর পর নতুন পেজ খুলি, 5 মিলিয়ন 10 মিলিয়নের পেজও আমার হাওয়া নাই অনলাইনে, যেখান থেকে ইনকাম করছি। এখন কি অবস্থা? এখন হচ্ছে ফেসবুকের আশাবাদ টোটালি। আমি অন ফেসবুকে এমনি কন্টেন্ট, সবাই ডিপ্রেস ফেসবুকের এই টাকা পয়সা নিয়ে। যারা ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছেন আপনাদেরকে বলবো যে ফেসবুক থেকে বের হয়ে আসেন, এখনো সময় আছে, না হলে শুধু আফসোস করবে। ইউটিউব আছে, ইউটিউবে। আচ্ছা, তো এখন কি আসলে ভালো আছে আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি চলতে পারছি আর কি। ওই ইনকাম থেকেই তো চলছেন, তাই তো? যা আসে ওটা দিয়ে মোটামুটি চলা যায়। সর্বশেষ আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কখনো টাকার জন্য অপমানিত হয়েছেন? এটা হচ্ছে নিম্নবিত্ত পরিবারের মানুষ অপমান হয় টাকার জন্য, অন্য কিছুর জন্য না। আর আমি ওইরকম কারো কাছ থেকে ধার দেনাও করি নাই কখনো, তো টাকার জন্য অপমান ওইরকম আমি হই নাই। তা আমার পরিবার হইতে পারে, অনেক সময় ঘর ভাড়া দিতে পারে নাই, অনেক কথা বলছে, বাড়িওয়ালা বাসা থেকে বের করে দিছে পরিবারকে, এরকম হয়েছে। তো ওই সব দিনগুলো পরিবর্তন করছি আল্লাহর রহমতে আমি। যে আমার বাবা একসময় ড্রাইভিং করছে, আজকে আমি আপনার এখানে আসছি নিজের গাড়ি নিয়ে। আমার বাবা একসময় ভাড়া থাকছে, বাসা থেকে বের করে দিছে যারা, তাদের কাছ থেকে জমি কিনে আমি ওইখানে বাড়ি করছি। সো এটাই জীবনে সব থেকে বড় সফলতা। আর প্রত্যেকটা টাকাই হচ্ছে আমার অনলাইনের এই ফেসবুক ইউটিউবের ইনকামে। ওয়েট, মানে আপনাদের যে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল তাদের থেকে সেই জমিটা আপনি সেই জমি না, তাদের আরেকটা অংশ আপনি কিনেছেন? হ্যাঁ। এটা কি জেদ থেকে করেছেন? ছোট করে কি গল্পটা শুনতে পারি? সেটা হচ্ছে আমি একটা বাইক কিনি যখন ফার্স্ট, আমি 3 দিনে প্রায় 2 লক্ষ টাকা ইনকাম করি ফেসবুক থেকে। মাশাআল্লাহ, মানে $2000 উপরে ইনকাম হয় 2টা ভিডিও থেকে। তো আমি চিন্তা করলাম যে একটা বাইক কিনা দরকার, পেমেন্টটা পাইলে। তো পেমেন্ট পাওয়ার আগে আমি এক বন্ধুকে, মানে বড় ভাই, আমি বললাম যে ভাই আপনি আমার কিছু টাকা দেন, একটা বাইক কিনি। তো একটা বাইক কিনলাম। ওই বাইকটা ওই বাসার নিচে ধুইতে দিত না বাড়িওয়ালা, অন্য আরেক ভাড়াটিয়াদের দিত, কিন্তু আমাকে দিত না। আমার প্রতি সে জেলাস। কেন?
দেখতেছে যে আমার বাপ ড্রাইভিং করছে, এখন সে বেকার। আমি সর্বপ্রথম ইনকামের পরেই আমি আমার বাবাকে চাকরি থেকে সরাই আনছি, বলছি যে আজকে থেকে আর চাকরি করতে হবে না, এটা আমার সর্বপ্রথম কাজ। দ্বিতীয়ত আমার মার কি লাগতেছে, ঘরে কি লাগতেছে, আমি সবকিছু আগে পূরণ করতেছি। সবকিছু বাজারে কত খরচ, 1 বস্তা চালের জায়গায় 2 বস্তা চালানো, তারপর আগে ঘর ঠিক রাখো, এটা হচ্ছে মেন কাজ। কারণ আমি কষ্ট দেখছি, বড় হয়েছি, শুধু পানি ভাত দিয়ে ভাত খেয়েছি। আজকে এই জায়গায় বাড়ায় বলার কিছু নাই, কারণ এখন আমি বলতেছি অনেকে ভাববে যে ফকিরনি গরিব, তা আমি এখনো ফকিরনি গরিবই। বড়লোক মানুষ হয় তার মন দিয়ে। তো এটা একটা রিভেঞ্জ ধরতে পারেন যে আমাকে বাইক ধুইতে দেয় নাই, যার কারণে আমি ঘর থেকে বের হওয়া বাদ দিয়ে দিয়েছি 6 মাস। আমি শুধু 4 তলায় আমার বাসায় উঠতাম, আর 2 তলায় আমার স্টুডিও ছিল। ওই হুজুরটা চলে যায়, পুরো স্টুডিওটা পরে আমার একার ছিল। আমি এখানে একা থাকতাম, কেউই থাকতো না। এক রুমে শুট দিছি, এক রুমে এডিটিং প্যানেল বানাইছি, দামি কম্পিউটার কিনছি, সবকিছু একাই, কেউ ছিল না। আমার ক্যামেরাম্যানও নাই, যে এখানে অনেক ক্যামেরা চলতেছে, আমারটা আমি একাই করছি, সব একাই শুট দিতাম, একাই এডিট করতাম। তারপর বের করে দিল কেন বাসা থেকে? বের করে দিছে, এটা তো ওই বাসা থেকে না, এটা হচ্ছে বাইক ধুইতে দেয় নাই। তার পরবর্তীতে এর আগে বের করছে, তারপরে এই বাসায় আসছিলাম। আসার পরে ওই যে বাইক ধুইতে দেয় একটা চেত জিদ, যে আমার বাইকটা ধুইতে দিতেছে না, আজকে আমার বাড়ি থাকলে আমি ধুইতে পারতাম। পরবর্তীতে 6 মাস আমি ঘর থেকে বের হই না, আমি সূর্যের আলো দেখি নাই। সকালে ঢুকছি অফিসে অন্ধকারের মধ্যে লাইটের নিচে, এইখান থেকে রাত 12টা 1টাও বের হয়েছি। ইভেন ওই যে যখন আগুন লাগলো গুলিস্তানে রাতের বেলা 2টার দিকে, তখন আমি বাসায় গেছি 1টার দিকে, ঘুমাইতে নিছি, এর মধ্যে মেসেজ আসছে আগুন লাগছে, আমি ওই সময় উঠে এসে আবার শুট দিয়ে ভিডিও বানাইছি। মানে এইভাবে কাজ করছি, ট্রেন্ডিং টপিক নিয়ে যত ট্রেন্ড ছিল সবকিছুতে আমি কাজ করছি। তারপরে কি হলো? এবং ট্রেন্ড নিজেও বানাইছি ইস্যুগুলোকে। বাহ, চমৎকার। তারপরে বাড়িটা কেনা হলো কিভাবে? তারপরে ওইখান থেকে যখন আমি প্রতিদিন 7-8টা কন্টেন্ট দেই, প্রত্যেকটাই মিলিয়ন ভিউ, তো আমারও টাকা হচ্ছে ভালোই। যেখানে আমার মার স্বপ্ন ছিল ঢাকা শহরে আধা কাটা জমি কিনবে, কিনে ওইখানে একটা ছোট বাড়ি উঠাবে, সবাই থাকবে, টিনের বাড়ি হোক, সেটা মার অনেক ইচ্ছা শুরু থেকে। আর ভাড়াটিয়া শব্দটা শুনতে শুনতে বড় হয়েছি। যেখানে গেছি ভাড়াটিয়ারা কি মানুষ না, ঢাকা শহরে মোটামুটি সবাই ভাড়াটিয়া, কয়জনের বাড়ি আছে। তো ওই সময় আমাদের খালি কোনো বিচারের মধ্যে গেল, ধরেন একটা জায়গায় ভাড়া নিয়ে কোনো বিচার বসছে, এরই তো ভাড়াইটা, এটির কোনোই নাই, কথাটা এমনি বলছে, অথচ আমার জন্মস্থান কিন্তু এটাই। তারপরে এই কথা শুনতে হইতো। তো ওই জিত থেকে আমি টাকা জমানো শুরু করলাম। যা ইনকাম হয়েছে আমি বাসায় বলি নাই যে আমার ইনকাম এত হচ্ছে, আমি বলতাম 20-30 হাজার টাকা ইনকাম হচ্ছে, কিন্তু আমার তখন মাসে 8-10 লাখ টাকা ইনকাম। আমি সবকিছু জমাইছি, আমার ক্যাশেই থাকতো, টাকা ব্যাংকেও রাখি নাই, সবাই না আমার ডয়ারে রেখে দিতাম। তো একদিন আমি আম্মারে বললাম, তুমি যা 2-3 কাঠা জমি দেখো আমাদের এলাকায়। এত টাকা গইবাম এই সময়? পরে বললাম, গাজীপুরে আমাদের জমি আছে না, ওইটা বিক্রি করে দাও, ওইখানে ঘর করার মতো না, 10-12 লাখ টাকা যা পাও বিক্রি করে দাও। জমি ছিল না, আমার আম্মাই কিনছে 2002 সালে। আচ্ছা আচ্ছা। তো ওইটা পরে বললো, আচ্ছা ঠিক আছে, ওইটা বিক্রি করা নাহলে যা পাই, এটা দিয়ে তো আর জমি কিনা যায় না। আমাদের এদিকে 1 কাঠা জমির দাম 30 লাখ টাকা। কোথায়? মানে এই যে উত্তরার ভিতরে। আচ্ছা, তারপর একটু ভিতরের দিকে, দক্ষিণখানে। ওই সময় যখন মায়ের বললাম যে ঠিক আছে আমি 20-30 লাখ টাকা আমি নিজে দেই, তুমি আগাও, তখন বিশ্বাস করে নাই। পরে সন্ধ্যার দিকে আমি ভিডিওটি আপলোড দিয়ে টাকার বস্তা ভরে লুঙ্গির মধ্যে মানে গিট্টু দিয়ে নিয়ে গেছি। আমি এটা গুনা দেখো, টাকা দেখে তো অবাক, এত টাকা কই থেকে পাইলি, চুরি টুরি করছিস নাকি? এটা আমার নানান কথা, আমার আরো কষ্ট লাগছে জিনিসটা। পরে আমি প্রুফ দেখাইলাম যে এই যে ফেসবুকেরই সব দেখো কত টাকা আমার বের হয়েছে এখান থেকে, সব দেখাইলাম। পরে মানে 15 দিনের মধ্যে আমরা জমি কিনি, এবং জমিটা আমি আমার বাবার নামেই কিনি, আমার নামে না। আমি বলে দিছি যে এই জমির ভাগ আমার ভাইরা যা পাবে আমি অতটুকুই নিব। বাহ। তো আমার ওই যে ওই গাজীপুরের জমি বিক্রি হয়েছে, ওইটা এটার মধ্যে অ্যাড হয়েছে টাকাটা। তারপর বাড়ি করেছেন ওখানে? হ্যাঁ, এখন বাড়ি করা আছে, ওখানে আমরা থাকি সবাই। 1 তলা কমপ্লিট আছে আপাতত। ফাউন্ডেশন কত তলা? ফাউন্ডেশন দেই নাই, তবে দিব এই কিছুদিনের মধ্যে, আশা আছে। মানে কয় তলা ফাউন্ডেশনের বাড়ি? 1 তলাই করা, মানে নরমাল উপরে ছাদ দেওয়া, কিন্তু এটা উপরে আর উঠানো যাবে না। ও আচ্ছা আচ্ছা। ওইখানে এখন আমার অফিস, আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। 2.5 কাঠা জমি। 2.5 কাঠা উত্তরার মতো জায়গায় 2.5 কাঠা জমি? উত্তরের ভিতরে এটা পড়ছে, দক্ষিণখানের দিকে। অনেক টাকা তো পড়েছিল মনে হয়, কত টাকা দিয়ে কিনলেন? 40 লক্ষ টাকার মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এই তথ্যগুলো জানতে চাচ্ছি এই কারণেই যে অনেকেই কিন্তু উৎসাহিত হবে আপনার আজকের এই গল্প থেকে। এবং এখন যদি বলি আসলে কন্টেন্ট ক্রিয়েশন, যে সত্যি আমি জানি না এই কথাটা শুনে আপনি কষ্ট পাবেন কিনা, তারপর আমি বলি যে আপনাদের মূল ইনকাম সোর্স ছিল ড্রাইভিং, আপনার বাবা ড্রাইভার ছিলেন, সেখান থেকে আজকে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন করে সায়েম ভাইয়া আপনি কত টাকার মালিক, বা সব সম্পত্তি যদি বলি আমরা,
সেটা তো আসলে আমি গণনা করি নাই, ওই বাড়িটার গাড়িটাই আছে, আর কিছু নেই। আচ্ছা, এতটুকু। এখনো তো ভালোই চলছে মাশাআল্লাহ। হ্যাঁ, এবং এইগুলো যদি আল্লাহ তাআলা চায় যে আবার আমাকে জিরোতে নিয়ে যাবে, সেটাও সম্ভব। সেটা আমি কোনো আপত্তি বোধ করবো না, নিয়ে যাক আমাকে জিরোতে। তবে আল্লাহ তো আমাকে উঠাইছে, আর আমি নিজের যোগ্যতায় যে উঠতে পারি এটা আমি জানি, এই কনফিডেন্স আমার আছে। আমি বেঁচে থাকলে এরকম বাড়ি আরো করতে পারবো ইনশাল্লাহ। চমৎকার চমৎকার। খুব ভালো লাগলো সায়েম ভাই আপনার সাথে কথা বলে। আপনার সাথে অনেক খারাপ কাজও হয়েছে যেগুলো আসলে আমরা কোনোভাবেই কাম্য করি না। নতুন বাংলাদেশ আসলে এসেছে, তো আমরা এই নতুন বাংলাদেশের সবাই একসাথে মিলেমিশে বাস করব, সুস্থ বিনোদন দিব, সুস্থ কন্টেন্ট তৈরি করব, সেটাই আমাদের প্রত্যাশা। আপনি ভালো থাকবেন ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এই ছিল ইটস কমপ্লিকেটেড এর আজকের আয়োজন। আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে। আগামী পর্বে আবার কোনো গেস্ট নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।